রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। তুমি এখন যে বাসায় অবস্থান করছো, 1 মাস আগে এই বাসায় আমি ছিলাম। তাই তোমার উচিত আমার সাথে মার্জিত ভাষায় কথা বলা এবং আমার পুরো কথা শ্রবণ করা। এই বাসায় আমার কিছু আছে, সেটা আমাকে নিতে দাও, তারপর আমি চলে যাব। কথাগুলো বলছিল বন্ধ দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা রেনকোট পরিহিত এক ভদ্রলোক। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বজ্রপাতের তীব্র শব্দে কান তবদা দিয়ে যাচ্ছে। যাকে উদ্দেশ্য করে লোকটা কথাগুলো বলছিল, সেই মেয়েটা বিরক্ত নিয়ে ভেতর থেকে বলল, মাঝরাতে আপনি ফাজলামো করতে এসেছেন? আপনি 1 মাস আগে এই বাসায় থাকতেন তো আমি কি করব? আমি মাত্র গতকালই এখানে এসেছি। কথা না বাড়িয়ে চলে যান এখান থেকে। আপনার যদি কোনো কাজ থাকে তাহলে কাল সকালে আসবেন, বাবার সাথে কথা বলবেন। লোকটা ভারী কণ্ঠে একটা নিঃশ্বাস ফেলে বলে, মারে, আমার যে জিনিসটা এই বাসায় আছে সেটা আমার লাগবে এবং এখনই লাগবে। তুমি দরজা খোলো, আমি নিঃশব্দে আমার জিনিসটা নিয়ে চলে যাব। মেয়েটা এবার কর্কশ গলায় বলল, আচ্ছা বদমাশ লোক তো আপনি, আপনাকে আমি শেষবারের মতো বলছি চলে যান, নাহলে কিন্তু পুলিশে কল করবো আমি, আর আমার বাবা একজন পুলিশ। প্রত্যুত্তরে লোকটা শুধু হালকা শব্দে হেসে উঠল এবং বলল, আমার জিনিস আমি নিয়েই ছাড়ব। তুমি কাজটা ঠিক করলে না রাইলি? আরে, লোকটা আমার নাম জানলো কিভাবে? এই, কে আপনি? আমার নাম কিভাবে জানেন? এই বলে রাইলির সাথে সাথে দরজা খুলে দেখল সেখানে তো কেউ নেই। দূরদৃষ্টিতে চারপাশে তাকালো, কাউকে দেখতে পেল না। আশ্চর্য, লোকটা এইটুকু সময়ের মাঝে গেল কোথায়? রাইলি দরজা বন্ধ করে ভেতরে চলে আসলো এবং চেয়ারে বসে ভাবতে লাগলো, কি হলো এটা? তাহলে কি লোকটা কোনো ভূত ছিল? ধ্যাত, কিসের ভূত? ভূত হলে তো জানার কথা, আমি আয়াতুল কুরসি পারি, তাকে জ্বালিয়ে ভস্ম করে দিব। কেউ শুধু শুধু নিজেকে জ্বালাতে কেন আসবে? মানুষই হবে হয়তো। এলাকায় নতুন এসেছি তাই ভয় দেখানোর জন্য চেষ্টা করছে কোনো জাউরা। আমি রাইলি, আমাকে ভয় দেখাতে পারবে এমন কিছু এখনো দুনিয়ার বুকে সৃষ্টি হয়নি। এই কথা বলতেই বাইরে বিকট শব্দে বজ্রপাতের সাথে বিদ্যুৎ চমকে উঠল। এর সাথে পাশের টেবিল থেকে একটি স্টিলের গ্লাস পড়ে গিয়ে ঝিনঝিন শব্দে রাইলির অন্তরাত্মা কাঁপিয়ে দিল। রাইলি ভয় পেয়ে চিৎকার করে উঠল আর বলল, সৃষ্টি হয়েছে, স্টিলের গ্লাস সৃষ্টি হয়েছে। দৃশ্য পরিবর্তন। শুনশান নীরব রাস্তার স্ট্রিট লাইটের হলদে আলোতে বৃষ্টির প্রতিটা ফোঁটা দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে। প্রচণ্ড বৃষ্টির মাঝে 2জন পুলিশ বাইকে করে কোথাও যাচ্ছে। তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি 10 নম্বর কলোনিতে এক অজ্ঞাত লোকের লাশ পাওয়া গেছে। ওসি নুরুল হুদা কিছুক্ষণের মাঝে সেখানে আসবে, তার আগে আমাদের 2জনকে গিয়ে সেখানে সবকিছু রেডি করতে হবে। দৃশ্য চলে যায় কলোনিতে। কিছু মানুষ জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে এক জায়গায়। সেখানে বালুর স্তূপের উপরে মুখ থুবড়ে পড়ে আছে রেইনকোট পরিহিত ক্ষত বিক্ষত একটা লাশ। বাইকে করে পুলিশ 2জন এসে নামলো। বাঁশি বাজিয়ে হাতে লাঠি নিয়ে সবাইকে সরে যেতে বলা হলো। প্লাস্টিকের ফিতা দিয়ে ক্রাইম সিনের জায়গাটা ব্লক করে দেয়া হলো। কিছুক্ষণের মাঝেই সেখানে সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স এবং ফরেন্সিকের লোক চলে আসলো। আশেপাশে জিজ্ঞাসাবাদ করে জানা গেল, ভয়ানক চিৎকারের শব্দ পেয়ে সবাই বের হয়ে এই লাশ আবিষ্কার করে, কিন্তু অপরাধীকে কেউ দেখেনি। এর মাঝেই সেখানে ওসি নুরুল হুদা এসে উপস্থিত হলো। বাইক থেকে নামতেই ফোনের রিং বাজলো। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে হাতের গ্লাভস খুলে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে ভেসে উঠেছে রাইলি। রিসিভ না করে কল কেটে দিয়ে ফোন পকেটে রেখে এগিয়ে গেল ক্রাইম সিনের দিকে। 2জন পুলিশ সদস্য এসে সেলুট দিয়ে বলল, স্যার, সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। ভিকটিমের চিৎকার শুনে সবাই বের হয়েছে, কিন্তু খুনিকে কেউ দেখেনি। ওসি নুরুল হুদা কিছু বলতে যাবে, তার আগে আবারও ফোনটা বেজে উঠল। আবার রাইলি কল করেছে। একটু বিরক্তি আর রাগ নিয়ে কলটা কেটে দিয়ে বলল, লাশের পরিচয় শনাক্ত করতে পেরেছ? পুলিশ সদস্য জানালো, না স্যার, পরিচয় শনাক্ত করার মতো কিছুই পাওয়া যায়নি তার সাথে। ফরেন্সিক বিভাগ তাদের কাজ করছে। ওসি নুরুল হুদার ঝাড়ি মেরে বলল, গর্ধব, খুনি কি তোমার নানা লাগে নাকি যেসব প্রমাণপত্র লাশের সাথে রেখে যাবে? আশেপাশে খুঁজে দেখো কিছু পাওয়া যায় কিনা। এই বলে ওসি নুরুল হুদা লাশের দিকে এগিয়ে যেতে লাগলো। তখনই আবার ফোনটা বেজে উঠল। কল রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলল,
রাইলি, আমি ফোন কেটে দিচ্ছি মানে কোনো জরুরি কাজে আছি, এটা বুঝতে তোমার আর কত বড় হওয়া লাগবে? ওপাশ থেকে নরম সুরে ভেসে আসলো, সরি বাবা। ফোনটা কেটে গেল। ওসি নুরুল হুদা সেদিকে কোনো ধ্যান না দিয়ে ফোন পকেটে রেখে লাশের সামনে গিয়ে দাঁড়ালো। চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে, জিব্বা টেনে ছিঁড়ে নিয়েছে, বুকের বাপাশে হিংস্র থাবা দিয়ে হৃৎপিণ্ডটা বের করে নেওয়া হয়েছে। এমন বীভৎস লাশ আগে কখনো দেখা হয়নি ওসি নুরুল হুদার। নাকি রুমাল দিয়ে একটু নিচু হয়ে লাশের মাথাটা বাম দিকে সরালো। গলার নিচে রক্তাক্ত একটা সিম্বল আঁকা রয়েছে। হাত দিয়ে রক্তটা পরিষ্কার করে দেখা গেল সেখানে লেখা ইংরেজি অক্ষর আর। দৃশ্য পরিবর্তন। জানালার গ্রিলের বৃষ্টির ফোঁটা চিকচিক করছে। রাইলি মন খারাপ করে বসে আছে জানালার পাশেই, চেহারা হেলান দিয়ে 2 পা উঠিয়ে হাঁটু জোড়াসড়ো করে। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমেছে। রাইলির চোখে ভেসে উঠল কিছু দৃশ্য। বাবা দেখো, আমি ক্লাসে ফার্স্ট গার্ল হয়েছি, টিচার আমার অনেক প্রশংসা করেছে, আমার বন্ধুরা আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে। নুরুল হুদা রাইলির কথায় পাত্তা না দিয়ে সোজা সাপটা বলে দিল, আমাকে সব বলা দরকার নেই, আমি তোমার ভরণ পোষণ দিচ্ছি, বাবা হিসেবে আমার দায়িত্ব এতটুকুই, আমার কাছ থেকে এর বেশি কিছু আশা করো না, এখন যাও এখান থেকে। রাইলি প্রচণ্ড আঘাত পেল বাবার কথায়। মুহূর্তেই হাসি খুশি মুখটা মলিন হয়ে গেল। এটা নতুন কিছু না, রাইলি ছোটবেলা থেকেই অবহেলিত তার বাবার কাছে। রাইলি তার মাকে কখনো দেখেনি, খুব ছোট রেখেই সে চলে গিয়েছে। না আকাশে তারা হয়ে যায়নি, সে চলে গিয়েছে তার ভালোবাসার মানুষের হাত ধরে। বাবার সাথে পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল, কিন্তু মায়ের এই বিয়েতে মত ছিল না। তার জীবনে ছিল অন্য একজন। মা চলে যাওয়ার পরপরই বাবা কেমন যেন ইমোশনলেস হয়ে গিয়েছে। তার মন থেকে ভালোবাসা নামক শব্দটি চিরতরে মুছে গিয়েছে, যার ভার এখন অবধি বহন করে বেড়াচ্ছে রাইলি। বর্তমান দৃশ্যে দেখা যায় রাইলি চেয়ারের উপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে জড়সড় হয়ে। হালকা ক্যাত করে শব্দ হয়ে রাইলির রুমের দরজাটা খুলে গেল। রাইলি ছাড়াও এখানে কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। অদৃশ্য কেউ যেন ধীরে ধীরে রাইলির দিকে অগ্রসর হচ্ছে, পানি দিয়ে পায়ের ছাপ এঁকে দিচ্ছে তার প্রতি কদমে। নিচে পড়ে থাকা স্টিলের গ্লাসটা আপনা আপনি হাওয়ায় ভেসে গিয়ে টেবিলের ঠিক জায়গায় রাখা হলো। এরপর রাইলির ঠিক সামনে এসে দাঁড়ালো। রাইলির চুলগুলো এক দমকা বাতাসে উড়ে গেল। আস্তে আস্তে দৃশ্যমান হলো সাদা রশ্মি ছড়িয়ে এক সুদর্শন যুবকের। সবুজ রঙের চোখের মনির সাথে বাদামি রঙের চেহারা, এক কানে স্বর্ণের দুল এবং হাতের আঙ্গুলে আরবিতে জিন লেখা একটা আংটি। অমায়িক হাসিতে এক দৃষ্টিতে রাইলির দিকে তার চাহনি। আস্তে আস্তে হাত বাড়িয়ে গাল বেয়ে পড়া চোখের পানি মুছে দিল। রাইলি হালকা নড়ে চড়ে উঠল। সে হাত সরিয়ে নিয়ে বলল, তুমি কি জানো তোমার জন্য আমার কতদিনের অপেক্ষা? অবশেষে তুমি আসলে রাইলি। এর মাঝেই বাইরে থেকে একটা মশা উড়ে এসে রাইলির গালে বসলো। এটা দেখে তার অমায়িক হাসিটার মুখটা ক্রোধে ভরে গেল। রাগের চেহারা কাঁপতে কাঁপতে সাপের মতো ফুসফুস করে ফ্লিক করে চিকন জিব্বাটা বের করে মশাটাকে টুপ করে গিলে নিল। সাথে সাথে রাইলি ধরফরিয়ে উঠে গেল। তার আগেই যে অদৃশ্য হয়ে গেল, রাইলি অনুভব করলো এই মাত্রই হয়তো কেউ তার সামনে ছিল। তার শরীরের তাপমাত্রা এখনও রাইলির গায়ে আভা দিচ্ছে। চেয়ার থেকে উঠে পুরো ঘরে একবার চোখ বুলালো। তখনই স্টিলের গ্লাসটার দিকে চোখ পড়ল। এটা তো ফ্লোরে পড়া ছিল, তার মানে নিশ্চয়ই কেউ ছিল রুমে। কিন্তু কে? বাবা এসেছে। বাবা, তুমি এসেছো? কোনো সারা শব্দ নেই, তার মানে বাবা আসেনি। রাইলি এবার একটু উচ্চস্বরে বলল, আমি জানি তুমি আশেপাশে লুকিয়ে আছো, নিজে থেকে বের হও, না হলে আমি করলে তোমার খবর আছে। রাইলির কথা শুনে হালকা চাপা হাসি ভেসে আসলো, যা রাইলি শুনতে পেল না। রাইলি এবার টেবিল থেকে ফল কাটার ছুরিটা হাতে নিয়ে পা টিপে টিপে আগাচ্ছে আর বলছে, আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি, তোমার লেজ বের হয়ে আছে, তুমি বের হবে নাকি তোমার লেজ কেটে দিব। হঠাৎ রাইলির পেছনে কারোর উপস্থিতি। চমকে গিয়ে রাইলি পেছনের দিকে ছুরি চালিয়ে দিল। একটা ঠান্ডা হাত রাইলির হাত ধরে ফেলল এবং বলল, আমার লেজ নেই, তুমি মিথ্যা কেন বলছো? রাইলি দেখল এক সুদর্শন যুবক ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে, ছুরি মারা হাত ধরে রেখেছে। রাইলি শুধু বলল, এখন আমার কি করা উচিত? কি করবে মানে? এত রাত অচেনা একজন মানুষ তোমার কক্ষে, তোমার অবশ্যই গলা ফাটিয়ে চিৎকার করা উচিত।
রাইলি 2 হাত দিয়ে কান চেপে ধরে ববিতা আন্টির মতো আল্লাহ গো বলে এক চিৎকার দিয়ে চোখ বন্ধ করে দিল। তখনই দরজায় করোনার শব্দ। নিশ্চয়ই বাবা এসেছে। চিৎকার থামিয়ে চোখ খুলে দেখল সামনে কেউ নেই। আরে বাদাম ভাইয়া গেল কই? সামনে তো ছিল। দরজা আবার করোনার সাথে রাইলি দরজা খোলো। রাইলি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। নুরুল হুদা কর্কশ গলে জিজ্ঞাসা করল, এত দেরি হলো কেন দরজা খুলতে? আর চিৎকার করছিলে কেন এই রাত দুপুরে? রাইলি খুব শান্ত গলায় বলল, কেন চিৎকার করছিলাম তার কারণ শোনার মতো সময় তোমার কাছে আছে? নুরুল হুদা বলল, না নেই। আর তোমাকে না বলেছি আমাকে তুমি করে বলবে না, আপনি করে বলবে? এই সামান্য রেসপেক্টটা তোমার কাছ থেকে আমি ডিজার্ভ করি। এই বলে হনহনিয়ে চলে গেল নিজের রুমে। রাইলি দরজা বন্ধ করে বাবার রুমের সামনে এসে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল, ডিনার করবেন না বাবা? ভেতর থেকে ভেসে আসলো, আমি খেয়ে এসেছি, তুমি যাও এখন নিজের রুমে, আমাকে বিরক্ত করো না। রাইলি মুখটা মলিন করে চলে এলো সেখান থেকে। নিজের রুমে না গিয়ে কিচেনে গিয়ে নিজের জন্য প্লেটে খাবার নিয়ে সেখানে ফ্লোরে বসে খেতে লাগলো। আসলে রাইলি বাবার জন্য না খেয়ে বসেছিল, ভেবেছিল বাবা এলে একসাথে খাবে। রাইলি মুখে লোকমা তুলছে আর বাম হাত দিয়ে চোখের পানি মুছছে। বাবার ভালোবাসা পাওয়ার জন্য যা যা করার দরকার রাইলি তার চেয়ে বেশি করে প্রতিদিন। তবুও কোনোদিন বাবার আদরের ভাগিদার হতে পারেনি। কিন্তু তাই বলে বাবার প্রতি রাইলির কোনো অভিযোগ বা অভিমান নেই। রাইলি সব অভিমান তার মায়ের উপর। দৃশ্য পরবর্তী দিনের। রাইলি ভার্সিটি ক্যাম্পাসে যাওয়ার জন্য বের হয়েছে বাসা থেকে। নুরুল হুদা থানায় যাওয়ার জন্য বাইক নিয়ে বের হয়েছে। রাইলি হাসি মুখে এগিয়ে গিয়ে বলল, বাবা আমাকে একটু ভার্সিটি নামিয়ে দিবে? দিবেন? নুরুল হুদা বাইকে কিক মারতে মারতে বলল, কেন? প্রতিদিন তো বাসে করেই যাও। রাইলি কিছু বলল না, হাতের নখ কামড়াতে লাগলো। নুরুল হুদা বলল, বাসে করে চলে যাও, আমার বাইকের পেছনে ওঠার যোগ্যতা তোমার এখনো হয়নি। এই বলে নুরুল হুদা চলে গেল। রাইলি মন খারাপ করে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে মেইন রোড দিয়ে দৌড়ে একটা বাসে উঠল। ভাগ্যক্রমে সিটও পেয়ে গেল। পাশের সিটে একটা মেয়ে বসেছে। রাইলি সেখানে বসতে মেয়েটা একগাল হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, আমার নাম লামিয়া। রাইলি ভুরু কুচকে তাকিয়ে হাত না মিলে বলল, তা আমি কি করব? লামিয়া নামের মেয়েটা একটু লজ্জা পেয়ে হাত সরিয়ে নিল, আর কোনো কথা বলল না। রাইলি তার ড্রয়িং বুকটা বের করে পেন্সিল দিয়ে কিছু একটা আঁকতে লাগলো। পেছনের সিটে দুইজন লোক নিজেদের বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করছে, অর্থাৎ কার বউ কত প্যারা দেয় সেটা নিয়ে। তাদের কথা শুনে রাইলি তার ড্রয়িংয়ে মন দিতে পারছে না। তার পেছনে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই লামিয়া নামের মেয়েটা বলে উঠল, মৃত্যুকে মানুষ শুধু শুধু ভয় পায়, অথচ কষ্ট তো দেয় জীবন। তেমনি বউদের শুধু নাম বদনাম, অথচ খারাপ সময় পাশে শুধু বউকেই পাওয়া যায়। এই শুনে লোক দুজন চুপ হয়ে গেল। লামিয়া এবার পেছনে তাকিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলল, একটা মেয়ে বিয়ের পর তার শ্বশুরবাড়ির মানুষদের মন জোগাতে জোগাতে কবর পর্যন্ত চলে যায়, তবুও তাদের মনের মতো বউ হতে পারে না, আর আপনারা পাবলিক প্লেসে তাদের নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলছেন। লোক দুজন এবার সম্পূর্ণ চুপ হয়ে গেল। বাসে থাকা সকলে লামিয়ার দিকে স্বস্তি নিয়ে তাকালো। রাইলি ইমপ্রেস হলো লামিয়ার প্রতি, তাই এবার নিজে থেকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি রাইলি। লামিয়া সুন্দর করে হাত মিলে বলল, হ্যাপি টু সি ইউ রাইলি। বাস থেকে নেমে রাইলি হাত নাড়িয়ে লামিয়াকে বাই জানালো এবং বলল, আই হোপ উইল মিট এগেইন। লামিয়া রহস্যময় একটা হাসিতে বলল, অবভিয়াসলি উই উইল মিট এগেইন। তার সাথে বাস চলে গেল। রাইলি ব্যাপারটা তেমন একটা গুরুত্ব দিল না। রাইলির ভার্সিটি রাস্তার ওপাশে, তাই দুই দিকে তাকিয়ে রাস্তা পার হওয়ার জন্য পা বাড়ালো। হঠাৎ করে একজন লোক রাইলির পথ আটকে দাঁড়ালো। গতকাল রাতের মতোই রেইনকোট পরিহিত, অস্পষ্ট চেহারার এক অদ্ভুত লোক। রাইলি কিছু বলার আগেই সে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমাকে দেওয়ার মতো তোমার কাছে কিছু আছে? রাইলি একটু অবাক হয়ে বলল, ভিক্ষা করা নতুন স্টাইল, আই লাইক ইট। এই বলে পার্স থেকে 20 টাকার একটা নোট বের করে তার হাতে দিল, কিন্তু সে টাকাটা ধরল না, তাই বাতাসে উড়ে গিয়ে কিছুটা দূরে পড়ে গেল টাকাটা। রাইলি বিরক্ত হয়ে একটু রাগ নিয়ে বলল, আজ তো খাটাস ভিক্ষুক, তো এর বেশি আমি দিতে পারবো না, 20 টাকা উঠিয়ে নিন। এই বলে রাইলি তাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় সে খপ করে রাইলির হাত ধরে বলল, কাল রাতেও আমাকে ফিরিয়ে দিয়েছ, তুমি যতবার আমাকে ফিরিয়ে দিবে ততবার একটা বিভৎস ঘটনা ঘটবে। রাইলি ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে ছিটকা মেরে তার হাত থেকে নিজের হাত ছড়িয়ে বলল, তার মানে কাল রাতে আপনি এসেছিলেন এবং আজগুবি কথাবার্তা বলছিলেন? লোকটা আর কিছু না বলে
সোজা হেঁটে চলে গেল। রাইলি তার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা ভাবতে ভাবতে ভার্সিটিতে চলে গেল। গেট দিয়ে ঢুকতেই বান্দরের মতো লাফ দিয়ে একটা ছেলে এসে পড়ল রাইলির সামনে। রাইলি চমকে গিয়ে পা দুইটা পিছিয়ে গেল। শার্টের বোতাম খোলা, নিচে টি শার্ট পরা ছেলেটা শাহরুখ খানের মতো হাত মিলাতে মিলাতে হাসতে হাসতে বলল, ঠুকরা কে মেরা প্যার, মেরি ইন্তকাম দেখোগি। রাইলি হাসতে হাসতে গিয়ে সে ছেলেটার গালে ঠাস করে একটা লাগিয়ে বলল, গাধার বাচ্চা, তুই এখানেও চলে এসেছিস আমার পিছু পিছু। ছেলেটা একটু রাগ করে বলল, তোর বাপের যে ট্রান্সফার হয়েছে সেটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? জানোস একদিনের মধ্যে মাকে মানিয়ে এখানে এসে হোস্টেল খুঁজে পাওয়ার জন্য কত কঠিন ছিল। রাইলি পাত্তা না দিয়ে সামনের দিকে হাঁটা দিল আর বলল, তুই আমার পিছু কবে ছাড়বি বলতো গদা? যেদিন আমার মাঝে আর আমি থাকবো না। রাগ তোর ফিল্মি ডায়লগ। স্কুল কলেজ ভার্সিটির সব জায়গায় আমি তোর আকাম সাকামে সাক্ষী। অন্তত এখানে আমাকে জ্বালাতন করিস না ভাই। রাইলির কথা শুনে গদা বলল, কি না অজুবিল্লা, আকাম আমি করি না কি তুই করস? ছুটির ঘন্টা বিক্রি করে আচার কে খাইছিল? বাংলা স্যারের হাওয়া কে ছাড়ছিল? মানে সাইকেলের হাওয়া। গদা বলল, হ্যাঁ সাইকেলের হাওয়া। ইংলিশ ম্যামের ওয়াশরুমে ঘাওড়া ব্যাংকে ছাড়ছিল। দপ্তরে ক্যান্সারের গুজব ছড়িয়ে পোলাপানের কাছ থেকে চান্দা কে তুলছিল? রাইলি গদার মুখ চেপে ধরে বলল, থাক থাক আর বলতে হবে না, পাবলিক ধারণা পেয়ে গেছে। গদা মুখ থেকে রাইলির হাত সরিয়ে বলল, তারপর প্রিন্সিপালের চেয়ারে কলম খাড়া করে কে রাখছিল? বেচারা 2 দিন পর্যন্ত আক্ষরিক হাগু করেছে। রাইলি চোখ রাঙানি দিয়ে বলল, চুপ কর গদা, না হলে এখন তোকে আমি কুত্তা দিয়ে চাটাবো। কি শেষ পর্যন্ত কুত্তা? আজ পর্যন্ত কোনো মেয়ে দিয়ে চাটাই নাই, কুত্তা দিয়ে তো প্রশ্নই আসে না। রাইলি মুচকে এসে বলল, কস কি? তাহলে তো তুই পুরা পাক্কা আচোদা। গদা ভ্যাবাচেকা খেয়ে বলল, মানে? ভার্জিন। গদা কাশতে কাশতে বলল, তাই বল, বাংলায় বলে কনফিউজ করে দিয়েছিস। আচ্ছা চেঞ্জ দ্য টপিক, তোর কঞ্জুস বাপ কই? তোকে ভার্সিটিতে ছাড়তে আসিনি? রাইলির মুখটা একটু মলিন হয়ে গেল, আর কিছু না বলে সামনের দিকে হাঁটতে শুরু করলো। গদা পেছন পেছন, সরি রাইলি, আমি এমন কিছু বলতে চাইনি, ভুলে গিয়েছিলাম তোর বাবার সাথে তোর সম্পর্কটা ঠিক নেই। রাইলি শোন না। রাইলি পেছনে না তাকিয়ে সোজা চলে গেল, আর গদা বারবার সরি বলে রাইলির পিছু পিছু চলছে। গদা রাইলি স্কুল জীবনের ফ্রেন্ড, আসলে ওর নাম শামীম আহসান। গদা তো রাইলির দেয়া নাম। শামীম ছাড়া রাইলির পুরো জীবনে আর কোনো বন্ধু নেই। রাইলির রুক্ষ স্বভাবের কারণে কেউ রাইলির কাছে ঘেঁষত না, একমাত্র শামীম ছাড়া। রাইলি তার পুরো জীবনে শামীমের ওপর যত টর্চার করেছে, একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামি এত টর্চার সহ্য করেনি। তবু শামীম রাইলিকে ছেড়ে যায়নি। যতবার রাইলির বাবার ট্রান্সফার হয়েছে, রাইলির স্কুল বদলেছে, ততবার শামীমও তার পিছু পিছু ট্রান্সফার হয়েছে। দৃশ্য পরিবর্তন। ওসি নুরুল হুদা তার চেম্বারে বসে গতকাল রাতে কলোনিতে পাওয়া লাশের পোস্টমর্টেম রিপোর্ট দেখছিল। রিপোর্ট অনুযায়ী প্রথমে লোকটাকে গলা টিপে হত্যা করা হয়েছে, তারপর চোখ উপড়ে ফেলা হয়েছে। ধারালো কিছু দিয়ে তার চোখ বক্ষ বরাবর চিরে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে। সবশেষে গরম লোহা জাতীয় কিছু দিয়ে তার গলার নিচের ইংরেজি অক্ষর আর লিখে দেওয়া হয়েছে। কিন্তু এক সেকেন্ড, কলোনির মানুষদের ভাষ্যমতে তারা লোকটার চিৎকার শুনে বের হয়েছিল। তাহলে খুনি এত কিছু করলো কখন, যখন খুনি সুপারফাস্ট না হয় কলোনির লোকেরা মিথ্যা বলছে? একজন কনস্টেবল এসে জানালো, স্যার ওই অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে, আগে পরে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, খুবই সাধারণ একজন ভ্যান চালক। এটা শুনে ওসি নুরুল হুদা চিন্তা চেহারায় বলল, একজন সাধারণ ভ্যান চালকের শত্রু থাকতে পারি নাকি? তার উপর এত বিভৎসভাবে মৃত্যু, কিছু বুঝতে পারছি না। তখনই টেলিফোনটা বেজে উঠল। ওসি নুরুল হুদা টেলিফোন রিসিভ করে কিছু একটা শুনে চোখ বড় বড় করে বলল, আমি এখনই আসছি। পরবর্তী দৃশ্যে দেখা যায় রাইলির ভার্সিটি থেকে কিছুটা দূরে কিছু মানুষের জটলা। ওসি নুরুল হুদা বাইক নিয়ে সেখানে এসে থামল। ভিড়ের মাঝ থেকে একজন পুলিশ সদস্য বের হয়ে এসে স্যালুট দিয়ে বলল, স্যার সেম প্যাটার্নে আরেকটা মার্ডার। অদ্ভুত বিষয়, এই ভিকটিমও একই রকমের রেইনকোট পরিহিত, অথচ আজ দেশের কোথাও বৃষ্টি হয়নি, সকাল থেকে তুখর রোদ। ওসি নুরুল হুদা বলল, ফরেন্সিক টিম আসেনি এখনো? পুলিশ সদস্য জানালো, না স্যার, তারা অন দ্য ওয়ে। ওসি নুরুল হুদা আর কিছু না বলে মুখে মাস্ক লাগিয়ে হাতে গ্লাভস পরতে পরতে ভিড় ঠেলে সেখানে উপস্থিত হলো। অবাক হয়ে তাকিয়ে দেখলো একই রকমভাবে চোখ এবং হৃৎপিণ্ড নেই। একটু নিচু হয়ে গলাটা অন্যদিকে সরিয়ে দেখলো রক্তাক্তভাবে কিছু একটা লেখা সেখানে। হাত দিয়ে রক্তটা পরিষ্কার করে দেখল ইংরেজি অক্ষর এ লেখা। ওসি নুরুল হুদা অবাক হয়ে ভাবল,
আগের জনের গলায় আর লেখা, তার গলায় এ লেখা, এগুলো দেখুন কি বোঝাতে চাচ্ছে, সে কিসের ইঙ্গিত দিচ্ছে। তখনই সেখানে একটু হট্টগোল শোনা গেল। ওসি নুরুল হুদা লাশের কাছ থেকে সরে এসে জিজ্ঞাসা করল, কি হচ্ছে এখানে? একজন পুলিশ সদস্য যুবকের বয়সের এক ছেলেকে কলার ধরে টেনে ওসি নুরুল হুদার সামনে এনে বলল, স্যার, অনেকক্ষণ ধরে দেখছি ও চলাফেরা সন্দেহজনক। সবার আগেই এই লাশটিকে দেখতে পেয়েছে। দেখুন না স্যার, চেহারা কেমন হিংস্র ওর। ওসি নুরুল হুদা ভালো করে ছেলেটার দিকে লক্ষ্য করে দেখল, লম্বা উস্কো খুস্কো চুলে টমাটে বর্ণের চেহারা অর্ধেকটাই ঢেকে আছে, এক কানে দুল আর আরেক হাতে অদ্ভুত একটা আংটি। এই তীব্র গরমের মাঝেও জিন্স কাপড়ের জ্যাকেট পরে আছে। এক কম্পিত শান্ত গলায় ধীরে ধীরে ছেলেটা বলল, কলার থেকে হাত সরান। তার মুখে এমন ঠান্ডা ধুমকি শুনে ওসি নুরুল হুদা একটু অবাক হলো। কলার ধরে রাখা পুলিশ সদস্য রেগে আরো জোরে কলার চেপে ধরে বলল, কি করবি? কলার না চালে কি করবি? ছেলেটা মাথা তুলে এলোমেলো চুলের ফাঁকা দিয়ে ওসি নুরুল হুদার দিকে এক দৃষ্টি দিল। ওসি নুরুল হুদা বলল, ওর কলারটা ছেড়ে দিন, আমি কথা বলছি। পুলিশ সদস্য ঝাঁকি মেরে কলারটা ছেড়ে দিয়ে বলল, শুধু স্যার বলল বিধায় ছেড়ে দিলাম, এই বলে সে চলে গেল। ছেলেটা কলার টান দিয়ে সোজা করে বলল, আপনারা সাধারণ মানুষকে হয়রানি করা কবে ছাড়বেন স্যার? ওসি নুরুল হুদা এগিয়ে এসে নিজের হাত ধরে ছেলেটার কলার ঠিক করে দিয়ে বলল, কি সাধারণ তুই? ছেলেটা কম্পিত গলায় খিলখিল করে হাসতে হাসতে বলল, কেন? আমার নাক কান গলা মুখ মাথা সেই সব কিছু আছে যা একজন সাধারণ মানুষের থাকে, তাহলে আমি কেন নই? ওসি নুরুল হুদা বলল, তোর যা নেই তা হলো মনুষ্যত্ব, কারণ তুই মানুষ না। ছেলেটার মুখ থেকে হাসি গায়েব হয়ে গেল। এক চাপা রাগী কণ্ঠে বলল, আপনি তো মানুষ, তাহলে আপনার মনুষ্যত্ব কোথায়? আপনার খোলসের ভিতরে জানোয়ারটা আর কেউ না দেখুক, আমি তা দেখি। ওসি নুরুল হুদাও দাঁত খটমট করে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট। আর তোর বাইরে বের হওয়া নিষেধ ছিল, তুই এখানে কেন এসেছিস? ছেলেটা বলল, ঘোড়ার ওপর বসে যুদ্ধ দেখার চেয়ে ময়দানে নেমে যুদ্ধ করার মজাই আলাদা। একটু মজা নেওয়ার জন্যই বাইরে এসেছিলাম, কিন্তু আপনি তো মাইন্ড করে ফেললেন ওসি সাহেব। এই বলে রহস্যময় হাসি দিয়ে উল্টো ঘুরে চলে যেতে লাগলো। ওসি নুরুল হুদা চুপচাপ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছু দূর যেয়ে ছেলেটা আবার পেছনে তাকিয়ে বলল, ওসি সাহেব, আমি ভেবেছিলাম আপনি পেছন থেকে আমার নাম ধরে ডাক দিবেন, যাতে পাবলিক আমার নামটা জানতে পারে, কিন্তু আপনি তো কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এভাবে থাকলে লেখক আপনার পেমেন্ট কেটে নেবে। ওসি নুরুল হুদা ক্রোধে চোখ লাল করে তেরে আসতে নিলে ছেলেটা তাকে থামিয়ে দিয়ে বলল, মুরব্বি মুরব্বি, আপনার আসতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। যাওয়ার আগে আমি আমার নিজের পরিচয় নিজেই দিয়ে যাই। আমি ইফতেশাম চৌধুরী ইফতি। মানুষের মতো দেখতে হলে আমি মানুষ না, আবার অমানুষও না। আমি গল্পের হিরো নাকি ভিলেন সেটা ক্লাইম্যাক্সে জানা যাবে, কিন্তু জেনে রাখো, আমি যখন হিরো হই তখন সব হিরো আমার কাছে জিরো, আর যখন ভিলেন হই তখন আমার হিংস্রতা দেখে সকল ভিলেন কেঁপে ওঠে। দৃশ্য পরিবর্তন। লামিয়াকে দেখতে পাই আমরা এক পোড়া বাড়িতে। পুরাতন এক নরবরের শ্যাওলা পড়া বিল্ডিং প্রবেশ করেছে সে। হাতে একটা গলা কাটা মুরগি, যার গলা থেকে টুপটুপ করে এখনো রক্ত পড়ছে। ভিতরে কোনায় কোনায় মোমবাতি জ্বালানো। একটা কক্ষের সামনে সে লামিয়া মাথা নিচু করে কুর্নিশ করলো কাউকে এবং বলল, আমি কি ভেতরে আসতে পারি আম্মাজি? ভেতর থেকে এক বুড়ি মহিলার কাপা কাপা কণ্ঠ ভেসে আসলো, আয়, তাড়াতাড়ি আয়। লামিয়া ভেতরে প্রবেশ করলো। দেখা গেল সাদা ময়দার মতো কিছু দিয়ে অঙ্কিত এক সার্কেলের মাঝে বসে আছে ৮০ ঊর্ধ্ব এক বুড়ি মহিলা। তার হাতে তাজবিহ জাতীয় কিছু, পাশেই দুটো হেরিকেন মিটমিট করে আলো দিচ্ছে। লামিয়া গলা কাটা মুরগিটা নিয়ে বুড়ির সামনে রেখে বলল, আপনার খোরাক আম্মাজি। বুড়ি মহিলা মুরগির দুটো পা ধরে দুই দিকে টান দিয়ে চিরে ফেলে ভেতর থেকে কলিজাটা বের করে মুখে দিয়ে কচকচ করে চিবুতে চিবুতে বলল, কি বলতে চাস বল। লামিয়া একটু ইতস্তত বোধ করে বলল, আজকে তার সাথে দেখা হয়েছে আমার। বুড়ি বলল, কার সাথে? রাইলি। এটা শুনেই বুড়ির চিবুনি থেমে গেল। চোখ বড় বড় করে লামিয়ার দিকে তাকিয়ে বলল, রাইলি? রাইলিদের বাসানোর দৃশ্য দেখানো হয়, যেখানে রাইলি রুমের বন্ধ দরজার নিচে দিয়ে হালকা ধোয়া বের হচ্ছে। অদ্ভুত এক থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। বারান্দায় খাঁচার মধ্যে টিয়া পাখিটা অনবরত ডেকে চলেছে আতঙ্কিত হয়ে। ডানা ঝাপটে খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করছে।
হঠাৎ একসাথে কতগুলো কণ্ঠে অদ্ভুত এক মন্ত্র শোনা গেল। টিয়া পাখিটা ডাকা বন্ধ করে একদম শান্ত হয়ে খাঁচার এক কোণে চুপ করে বসে পড়ল। মন্ত্রের আওয়াজ অনুসরণ করে বোঝা গেল রাইলির রুম থেকে আসছে। হঠাৎ ধপাস করে রুমের দরজা খুলে গেল। দমকা বাতাসে পাখির খাঁচা দুলতে লাগলো। রুমের ভেতরে সাদা ধোঁয়ায় আচ্ছন্ন। ধোঁয়া ভেদ করে দেখা যায় কয়েকজন লাল রঙের হুডিযুক্ত আলখেল্লা পরিহিত লোক গোল হয়ে বসে জিকিরের মতো করে ঝুলে ঝুলে মন্ত্র জপ করছে। তাদের মাঝখানে লাল টুকটুকে শাড়ি পরে বড় ঘুমটা নামিয়ে বসে আছে এক নববধূ। পায়ে তার আলতা দেয়া, হাতে মোটা মোটা দুইখানা রুলি। মন্ত্রের তালে নববধূ গঙ্গানির মতো অদ্ভুত শব্দ করতে শুরু করল। লাল আলখেল্লা পরিহিত লোকগুলো বসা অবস্থাতেই হাওয়ায় ভেসে নববধূর দিকে এগিয়ে আসতে লাগলো ধীরে ধীরে। নববধূর গঙ্গানির শব্দ আরো তীব্র হতে লাগলো। লোকগুলো এসে একসাথে নববধূর মাথায় হাত রাখতেই ভয়ানক এক চিৎকার দিয়ে আগুনের ফুলকির ন্যায় হাওয়ায় মিলে গেল। সাথে লাল আলখেল্লা পরিহিত লোকগুলো অদৃশ্য হয়ে গেল। দৃশ্য পরিবর্তন। রাইলি আর শামীম ক্যাম্পাসের এক পাশে গাছতলায় বসে আছে। কথায় কথায় রাইলি শামীমকে বলল, কাল রাতে কি হয়েছে শুনবি? শামীম বলল, যদি বলি শুনবো না তাহলে বলবি কি? রাইলি বলল, আমি তো বলবই। শোন, কাল রাতে জানালার কাছে বসে চেয়ারের উপর কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারি না। এভাবে রাইলি গতকাল রাতের পুরো ঘটনা শামীমকে খুলে বলল। এটা শুনে শামীম বলল, তোকে আগেও বলেছি ঠিকমতো ঘুমাতে। ঘুম কম হলেই মানুষের মাঝে হ্যালুসিনেশন হয়। তার মানে বলতে যাচ্ছিস ওটা আমার হ্যালুসিনেশন ছিল? তা নয়তো কি? শোন, মানুষ যখন একা থাকে অতীতের কথা মনে করে ডিপ্রেশনে ভোগে, আপনজনের কাছ থেকে পাওয়া অবহেলা চারিদিক থেকে ঘিরে রাখে, তখন মানুষের মস্তিষ্ক তাকে এসব মেন্টাল প্রেশার থেকে বের করার জন্য এমন কিছুর খোঁজ করে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, যা তোকে সাময়িক সময়ের জন্য হলেও ওইসব কিছু ভুলে দেয় যা তোকে কষ্ট দিচ্ছিল। তুই এত কিছু কিভাবে জানিস? সারা জীবন বসেছিস ক্লাসের লাস্ট বেঞ্চে, কোনোদিন দাঁড়িয়ে 2 লাইন পড়া বলতে পারিসনি, প্রতিদিন বাড়ি ফিরতেই পাছায় বেতের দাগ নিয়ে, আর তুই কিনা আমাকে জ্ঞান মারাচ্ছিস গদা। শামীম একটু রেগে বলল, ইজ্জত দিলি না মাতারি, গেলাম আমি। এই বলে শামীম উঠে চলে যেতে নিবে তখনই একটা দামি গাড়ি এসে থামলো কিছুটা দূরে। গাড়ি থেকে নীল চুলওয়ালি এক বড়লোকের বেটি হাই হিল পরে চোখে সানগ্লাস হাঁকিয়ে বের হলো। আশেপাশে সবার চোখ মেয়েটার দিকে আটকে গেল। শামীম আবার রাইলির কাছে বসে বলল, দেখ মামা, কি মাল! এমন একটা ফাঁসাইতে পারলে লাইফটা সেট হয়ে যাবে পুরো। রাইলি ধমক দিয়ে বলল, আমার সামনে মেয়েদেরকে মাল বলার সাহস হয় কি করে তোর, মাদারবোর্ড? তো কি ম্যাগি বলবো? রাইলি ঠাস করে একটা চড় লাগিয়ে দিয়ে বলল, চুপ কর, আর দামি গাড়ি দেখি পাগল হয়ে যাস না। না জানি কত মেকানিক কাজ করছে এই গাড়িতে। এটা তুই গাড়ির কথা কস না, আমি জানি। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। তুই নিজে একটা মেয়ে পছন্দ করে দে আমাকে, যার সাথে চুটিয়ে প্রেম করতে পারবো। রাইলি শামীমের কানমলা দিয়ে বলল, তুই আজ তো একটা চুতিয়া। আমি সামনে থাকতে তোর গার্লফ্রেন্ড লাগবে কেন? আচ্ছা বলতো, তোর কেমন মেয়ে পছন্দ গার্লফ্রেন্ড হিসেবে? গার্লফ্রেন্ড তো এমন হওয়া চায় যার কোলে মাথা রাখলে মুখ দেখা যাবে না। এই বলে শামীম আর দেরি করল না। ক্লাস শুরু হয়ে গেছে বলে উঠে তাড়াতাড়ি চলে গেল। রাইলি বলদের মতো বসে ভাবতে লাগলো শামীমের শেষ কথাটা। যখন এটার মানে বুঝতে পারলো, রাইলি রেগে শামীমের দিকে ডাক দিয়ে বলল, শালা মাদার টোস্ট, দাঁড়া তুই আজকে। শামীম হাসতে হাসতে দৌড় দিল। রাইলি ব্যাগ নিয়ে শামীমের পেছনে দৌড় দিল। দৃশ্য পরিবর্তন। এক একে 2টা লাশ পাওয়া নিয়ে মিডিয়া পাড়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। ওসি নুরুল হুদা চিন্তিত মুখে বসে আছে থানার সামনের গার্ডেনের এক বেঞ্চে। তার চোখে ভেসে উঠল 1 মাস আগের একটি ঘটনা। সেদিন থানার কিছু জরুরি কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। বাইক সার্ভিসের জন্য গ্যারেজে থাকায় মেইন রোডে এসে অটো অথবা সিএনজির জন্য দাঁড়িয়ে নুরুল হুদা। রাত বেশি হওয়ায় কিছুটা পাওয়া গেল না কিছুই। রাস্তা সম্পূর্ণ ফাঁকা। মাঝে মাঝে 2-1টা মোটরসাইকেল আর ছোট মাছের পিকআপ যাচ্ছে। হঠাৎ একটা মোটরসাইকেল এসে থামলো ওসি নুরুল হুদার সামনে। যদিও নুরুল হুদা তাকে থামার জন্য সিগন্যাল দেয়নি। কালো হেলমেট দিয়ে তার চেহারা ঢাকা মোটরসাইকেল আরোহী বলল, স্যার, কোনো সাহায্য লাগবে? নুরুল হুদা তার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে লক্ষ্য করে বলল, এত রাতে কোথা থেকে আসছো আর কোথায় যাচ্ছ? এক মৃদু হাসির সঙ্গে, যার কাছ থেকে এসেছি আবার তার কাছেই ফিরে যাচ্ছি, চলুন আপনাকে নামিয়ে দেই। নুরুল হুদা কিছু একটা ভেবে তার মোটরসাইকেলের পেছনে উঠে বসল এবং বলল, 3 নম্বর কলোনি সি ব্লকে নামিয়ে দিয়ে আমাকে, আমি ওই দিকে যাচ্ছি, আপনাকে নামিয়ে দিব স্যার। এই বলে মোটরসাইকেল টান দিল।
ওসি নুরুল হুদা লক্ষ্য করল মোটরসাইকেল খুব নিখুঁতভাবে চলছে, অথচ এই রাস্তা তো অনেকটাই ভাঙা, একটুও ঝাঁকি মারছে না, মনে হচ্ছে হাওয়ায় ভেসে চলছে। নাম কি তোমার? নুরুল হুদার ভারী কণ্ঠে সে প্রশ্ন শুনে বলল, ইফতি, ইফতেশাম চৌধুরী ইফতি। কি করা হয়? সে একটু হেসে বলল, কেন স্যার, মেয়ে বিয়ে দেবেন নাকি? নুরুল হুদা একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, রাগী কণ্ঠে বলল, লিফট দিয়েছ বলে ভেবো না তোমার সব কথা ছেড়ে দেব। এখন যে কথাটা বললে এটা আরেকবার বললে তোমার জবান ছিঁড়ে নেব। স্যার তো মাইন্ড খেয়ে ফেললেন। আচ্ছা, আপনার জন্য দুটো অফার আছে আমার কাছে। এক, আপনি চলতি বাইক থেকে লাফ দিন। দুই, আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বাইক থামাতে বলুন। নুরুল হুদা আরও ভ্যাবাচাকা খেয়ে গেল এমন কথা শুনে। আরও কিরিং মি ইডিয়েট, আর একটা কথা না বলে চুপচাপ মোটরসাইকেল চালিয়ে যা। এটা বলতে আচমকা ব্রেক কষল বাইক। নুরুল হুদা একদম তার পিঠের সাথে লেগে গেল এবং অবাক হয়ে বলল, তার শরীর বরফের মতো ঠান্ডা। সেদিকে ধ্যান না দিয়ে নুরুল হুদা রেগে বাইক থেকে নেমে তার হেলমেট খুলে কষে এক চল লাগিয়ে দিল গালে। চুল দিয়ে চেহারার ঢাকা থাকা স্পষ্ট বোঝা গেল না তার মুখটা। নুরুল হুদা বলল, ইয়ার কি করতেছিস আমার সাথে? ওসি নুরুল হুদার সাথে? তোর লাইসেন্স বের কর গাড়ির, কোত্থেকে এসেছিস সব কিছু বল এখন। ইফতি চুলগুলো হাত দিয়ে উল্টিয়ে মাথায় রেখে সুন্দর করে হেসে বলল, আপনি তো একটা মার্ডার করে ফেললেন স্যার। হোয়াট? কিসের মার্ডার? মোটরসাইকেল এমনি এমনি থেমে যায়নি, আচমকা চাকার নিচে কিছু একটা এসে গিয়েছিল, কোনো প্রাণী। আপনি তাকে মেরে ফেললেন স্যার। ওসি নুরুল হুদা ধমক দিয়ে বলল, কি জাদা বলছিস তুই? নেশা টেশা করেছিস নাকি? বাইকের চাকা নিচে কিছু পড়ার শব্দ পাইনি, আর যদি পড়েও থাকে তাহলে তুই মেরেছিস তাকে। মোটরসাইকেল তুই ড্রাইভ করছিলি। ইফতি মুচকি এসে বলল, হ্যাঁ, এখন তো মনে হচ্ছে নেশা আপনি করেছেন স্যার। খেয়াল করে দেখুন তো বাইকটা কার। ওসি নুরুল হুদা অবাক হয়ে বাইকের দিকে তাকিয়ে দেখল এটা তার নিজের বাইক। এটা তো গ্যারেজে ছিল, নিশ্চয়ই ছেলেটা চুরি করে নিয়ে এসেছে। ওসি নুরুল হুদা এবার প্রচণ্ড রেগে ইফতির কলার ধরে বলল, বাইক চুরি করিস, তা আবার পুলিশের বাইক? ইফতি আস্তে করে নুরুল হুদার হাত সরিয়ে দিয়ে একদম চোখে চোখ রেখে অদ্ভুত কণ্ঠে বলল, রিভার্স ইউর ব্রেইন স্যার। সাথে সাথে নুরুল হুদার ব্রেইন রিভার্সে কিছুক্ষণ আগে চলে গেল। দেখা গেল মূল ঘটনা। আসলে তখন নুরুল হুদা নয়, বরং ইফতি দাঁড়িয়েছিল রাস্তার গাড়ির জন্য। নুরুল হুদা ইফতিকে লিফট দিয়েছে আর মোটরসাইকেল ড্রাইভ করছিল। ওসি নুরুল হুদা ইফতি বাইকের পেছনে বসে এসব বকাবক করছিল। ব্রেইন রিভার্সে বর্তমানে ফিরে আসলে নুরুল হুদা সম্মিত ফিরে পেয়ে নিজেকে সম্পূর্ণ একা ফাঁকা রাস্তা আবিষ্কার করল। সেখানে আর কেউ ছিল না। নুরুল হুদা হকচকে গেল, কি হলো এটা তার সাথে? ছেলেটা গেল কোথায়? নুরুল হুদা একটু উচ্চারণ করে বলল, হ্যালো, কেউ আছেন এখানে? কোনো সারা শব্দ নেই। বাইকে বসে ভাবতে লাগলো, কাজের প্রেশারে হয়তো এসব উল্টাপাল্টা হচ্ছে, কয়েকদিন ছুটি নিয়ে রেস্ট করলে সব ঠিক হয়ে যাবে। তখনই চোখ পড়ল বাইকের চাকায় রক্ত লেগে আছে। জ্যোৎস্না রাতে চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে রক্ত। নুরুল হুদা হতবাক হয়ে বাইক থেকে নেমে আঙ্গুলের মাথায় নিয়ে ডলতে ডলতে রক্তটা পরীক্ষা করল। নাকের কাছে নিয়ে গন্ধ নিতেই নাক কুঁচকে গেল। উদ্ভট একটা বাজে গন্ধ। কোনো মানুষের রক্তের এমন গন্ধ হতে পারে না। আশেপাশে চোখ বুলাতে রাস্তার পাশে এক ঝোপের ভেতর কিছু নড়াচড়া করতে দেখতে পেল। ওসি নুরুল হুদা কোমর থেকে পিস্তলটা বের করে সেটা লোড করে নিয়ে এগিয়ে গেল ধীর পায়ে। তখনই কারোর ডাকে দৃশ্য ফিরে এলো বর্তমানে, যেখানে ওসি নুরুল হুদা থানার সামনে গার্ডেনে বসে আছে। পেছনে তাকিয়ে ওসি নুরুল হুদা বলল, তুই আবার এসেছিস? দেখা গেল ইফতি বাদাম খেতে খেতে এসে ওসি নুরুল হুদার পাশে বসল এবং বলল, স্মৃতিচারণ করছিলেন নাকি ওসি সাহেব? নুরুল হুদা দাঁত কটমট করে বলল, তোর এই সময় বাসায় থাকার কথা, রাইলি চলে যাবে বাসায় কিছুক্ষণের মাঝেই। ইফতি বাদামের কোষ হাতের তালুতে ডলা দিয়ে ফু দিয়ে নুরুল হুদার চেহারায় মেরে বলল, সে নিয়ে আপনি চিন্তা করবেন না, তারা মন্ত্রের কার্যক্রম সম্পন্ন করে ফেলেছে, রাইলি গিয়ে কিছুই টের পাবে না। নুরুল হুদা বলল, 2টা মার্ডার হয়েছে, তাতেই মিডিয়া পাড়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে, আরও 3টা মার্ডার হবে। এসব আমি কিভাবে সামাল দিব সেটা তুই ভেবেই কোল কিনারা করতে পারছি না, আর তুই আমার সামনে বসে বাদাম ফোটাচ্ছিস। ইটস নট মাই বিজনেস, নিন বাদাম খান। নুরুল হুদা ছিটকা মেরে বাদাম ফেলে দিয়ে বলল, তুই খা বাদাম, আমাকে একা থাকতে দে একটু। ইফতি বাকি বাদামগুলো ফেলে দিয়ে বলল, না, বেশি বাদাম খেলে ঝাল বায়ু আসে, শুধু বায়ু দূষণ করা মোটেও ঠিক না। তুই কি এখন যাবে এখান থেকে? যাচ্ছি ওসি সাহেব, যাচ্ছি। আর হ্যাঁ, কাল রাতে রাইলির সাথে আমার দেখা হয়েছে এবং কথা হয়েছে।
ভারী মিষ্টি সে। আমি তো ভাবছি আপনার মতো অমানুষের ডিম থেকে এত মিষ্টি ছাও ফুটলো কি করে। নুরুল হুদার আগে কাঁপতে কাঁপতে পিস্তল হাতে রাখলো। ইফতি হাসতে হাসতে টুম করে অদৃশ্য হয়ে গেল। নুরুল হুদা হাতের মুষ্টি করে শক্ত করে বেঞ্চে ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, যা আমি শুরু করেছি তা শেষ করতে পারবো তো। দৃশ্য পরিবর্তন। ভার্সিটি শেষ করে রাইলি দাঁড়িয়ে আছে বাসের জন্য। শামীম চলে গিয়েছে হোস্টেলে। বাস এসে থামলো। রাইলি তাড়াতাড়ি করে বাসে উঠে গেল। অবাক হয়ে দেখলো লামিয়া নামে সেই মেয়েটাও আছে পাশে। তার পাশের সিট ফাঁকা থাকায় রাইলি আর কিছু না ভেবে বসে পড়ল তার পাশে। লামিয়া সুন্দর করে হেসে বলল, বলেছিলাম না আবার দেখা হবে। এতে ইত্তেফাক, পৃথিবী গোল, তাই ঘুরতে ঘুরতে দেখা হয়ে যেতেই পারে। হ্যাঁ, আজকাল তো 4 আত্মীয় স্বজনের দেখা হয় যখন 5ম জনকে কাঁধে নিয়ে কবরস্থানে যেতে হয়। সেখানে আমাদের দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু না। বাই দ্য ওয়ে, কোথায় থাকো তুমি? কেন, চুরি করতে আসবে নাকি আমার বাসায়? লামিয়া ফিক করে এসে বলল, আমি যা চুরি করি তা তোমার কাছে নেই। আচ্ছা, কি চুরি করো তুমি? ব্যাডা মানুষ। রাইলিও হেসে দিয়ে বলল, আমার কাছে একটা আছে, ওর নাম গদা। প্লিজ ওকে একটু চুরি করে নিয়ে যাও, প্রচুর প্যারা দেয়। ঠিক আছে, তুমি যেহেতু বলছো অবশ্যই করব। ফ্রেন্ড? হাত বাড়ি দিয়ে লামিয়া বলল। রাইলু হাত মিলিয়ে বলল, আমার সাথে বন্ধুত্ব করলে মূল্য দিতে হবে। তোমার জন্য জান হাজির, শুধু কখনো চাইও না। দুজনে হেসে উঠল একসাথে। দৃশ্য পরিবর্তন। দেখা যায় হোস্টেলের শামীম এসে ফ্রেশ হয়ে স্মোক করার জন্য ছাদে উঠেছে। ছাদের একপাশে আরেকজন বসে আছে, অন্যদিকে মুখ করে বাইরে পা ঝুলিয়ে। শামীম সেদিকে ধ্যান না দিয়ে সিগারেটটা মুখে নিয়ে পকেটে লাইটার খুঁজতে লাগলো। কিন্তু মনে পড়লো লাইটার তো রুমে ব্যাগের ভেতর। লাইটার আনতে নিচে যাবে তখন শামীম ভাবলো বসে থাকা তার কাছে লাইটার চেয়ে নেওয়া যাক। এবার নিচে যেতে ভালো লাগছে না। এইভাবে তাকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি ব্রো, লাইটারটা একটু দেয়া যাবে? তার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। যেভাবে আছে সেভাবে বসে রইল। শামীম একটু এগিয়ে গিয়ে আবার ডাক দিল, কিন্তু এবারও তার দিক থেকে কোনো সাড়া এলো না। শামীম ভাবলো তার কানে হয়তো ব্লুটুথ লাগানো, তাই শুনতে পাচ্ছে না। এই ভেবে এগিয়ে গিয়ে সোজা তার কাঁধে হাত রেখে বলল, লাইটার আছে ব্রো? সে এবার ধীরে ধীরে মটমট করে ঘাড় ঘুরিয়ে তাকালো শামীমের দিকে। তার শরীর খুলল না, শুধু ঘাড় ঘুরল পুরোটা। তার মুখে ছিল ভয়ানক হাসি এবং চোখ ছিল সাদা ধবধবে মণিবিহীন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় শামীম লক্ষ্য করল, এটার কেউ না, বরং সে নিজেই। রাইলি ভার্সিটি থেকে বাসায় এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। টাওয়াল কাঁধে নিয়ে ওয়াশরুমের লাইটের সুইচ চাপ দিল, কিন্তু লাইট জ্বলছে না। রাইলি একটু অবাক হলো, সকালেই তো ঠিক ছিল। কয়েকবার ট্রাই করার পরও লাইট জ্বলল না। রাইলি রেগে ফাঁক বলে ফিরে এলো রুমে মোবাইল নিতে। ফ্ল্যাশ জ্বালিয়ে যেতে হবে ওয়াশরুমে। ফোন ওঠাতেই স্ক্রিনে 2টা মিসড কল দেখা গেল। বাবা কল দিয়েছিল। মোবাইল সাইলেন্ট থাকার কারণে শোনা যায়নি। রাইলি খুশি হবে নাকি অবাক হবে ভেবে পাচ্ছে না। জীবনের প্রথম রাইলির ফোনে বাবার কল এসেছে। তাড়াতাড়ি করে কল ব্যাক করলো রাইলি। একবার রিং হতে রাইলির বাবা কল রিসিভ করে কর্কশ গলায় বলল, কোথায় থাকো তুমি? কল ধরলে না কেন? সরি বাবা, আমি ওয়াশরুমে ছিলাম। আমার কথা মন দিয়ে শোনো, বাসায় একজন মেহমান যাবে, তার খাতিরদারিতে কোনো যেন কমতি না হয়। আর সে যাওয়ার সময় তোমাকে একটা জিনিস দিয়ে যাবে, সেটা কোনো রকম পর্যবেক্ষণ না করে আমার রুমে রেখে দেবে। রাইলি চিন্তায় পড়ে যায়। আমি একা বাসায় মেহমান আসবে মানে? কে আসবে? আমাদের তো কোনো আত্মীয় স্বজনও নেই। এসব চিন্তা করছিল রাইলি, তখন রাইলির বাবা ধমক দিয়ে বলল, কি হলো? কথে গানে গিয়েছে তোমার? আমি কি বলেছি? রাইলি ধমক খেয়ে চমকে উঠে তোলতানো কণ্ঠে বলল, জি 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 বাবা, শুনেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সামলে নেব। রাইলির বাবা ঠিক আছে বলে ফোন কাটতেই যাবে, তার আগে রাইলি বলল, বাবা আপনি কখন আসবেন বাসায়? কেন? আমি কখন আসবো সেটাতে তোমার কাজ কি? তোমাকে যতটুকু বলা হয়েছে ততটুকু করো। বেশি কথা আমি পছন্দ করি না, জানো না? সরি বাবা, আসলে ওয়াশরুমের লাইট। কথা শেষ না করতে ফোন কেটে দিল রাইলির বাবা। রাইলি ফোন হাতে নিয়ে ঠাই দাঁড়িয়ে ভাবতে লাগলো, কে আসবে? মেহমান আসলে বাবা বাসায় থাকাকালীন কেন আসবে না? আমি একা একটা মেয়ে বাসায়, এভাবে কিভাবে কেউ বাসায় আসবে এত রাতে? নাকি বাবা আমাকে ছেলে মনে করে? এই বলে রাইলি নিজের শরীরের ওপর চোখ বুলিয়ে নিয়ে বলল, না আমি তো মেয়েই। যাই হোক, দেখা যাক কে আসে, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। মোবাইল নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। একটু দূর থেকে রাইলি দেখলো ওয়াশরুমের লাইট জ্বলছে। আরে লাইট তো জ্বলে আছে, তাহলে তখন কি হয়েছিল? হতে পারে লুজ কানেকশন। বেশি কিছু না ভেবে রাইলি ওয়াশরুমে ঢুকতে যাবে, তখনই চোখে পড়ল সুইচ বোর্ডের দিকে।
এ কি, লাইটের সুইচ তো অফ করা, তাহলে লাইট জ্বলে আছে কিভাবে? রাইলি নিজের চোখে কচলে আবার তাকালো। ঠিকই তো আছে দেখছি, লাইটের সুইচ অফ কিন্তু লাইট চলে আছে। এ তো পুরো মাতাল মাতাল অবস্থা, আজকাল লাইটেও নেশা করে নাকি? রাইলি আর মাথা না ঘামিয়ে গান গাইতে গাইতে ওয়াশরুমে চলে গেল। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবে তা দেখা যাবে সকালে। টাওয়ালটা রেখে বেসিনের দিকে চোখ পড়তে মনে হলো একগুচ্ছ চুল ভেতরে চলে গেল। রাইলি মনের ভুল ভেবে পানি ছেড়ে প্রথমে মুখে পানি দিল, এরপর ফেস ওয়াশ মেখে ঘষা মশা শুরু করতেই রাইলির পেছনে দৃশ্যমান হলো ইফতি। যা বুঝতে পারল না, ইফতি রাইলির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি নিয়ে ধীরে ধীরে রাইলির চুলের ঘ্রাণ নিতে লাগলো। ফিসফিস করে রাইলি কানে বলল, আমি এখানে। রাইলি চমকে গিয়ে তাড়াতাড়ি করে মুখে পানি দিয়ে পরিষ্কার করে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। রাইলি স্পষ্ট কারোর কণ্ঠ শুনতে পেয়েছে, এটা মনের ভুল হতে পারে না। তখনই পেছনে আয়নার ভেতর থেকে শব্দ আসতে লাগলো, যেন কেউ আয়নায় নখ দিয়ে আঁচড় কাটছে। রাইলি আবার প্রচণ্ড ভয় পেয়ে গেল। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল আয়নার মাঝে রাইলির এক ভয়ানক রূপ। রাইলি চিৎকার করে এক দৌড়ে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা মেইন দরজা খুলে বাইরে চলে যেতে নিল, কিন্তু দরজা খুলতেই দেখা গেল কেউ একজন দাঁড়িয়ে আছে। রাইলি কোনো মতে নিজের দৌড় থামাতে থামাতে তার সাথে ধাক্কা লাগতেই যাচ্ছিল একটা মেয়ে, মুখে মাস্ক পরিহিত। রাইলি জিজ্ঞাসা করল, কে তুমি? মেয়েটা বলল, মেহমান। রাইলি এক স্বস্তির নিঃশ্বাস নিয়ে হাফ ছেড়ে বলল, যাক তাহলে তুমি মেহমান। আমি ভাবছিলাম কোন ব্যাডা মানুষ হবে। এখন তোমার মেহমান হওয়ার জন্য আমাকে জেন্ডার চেঞ্জ করে আসতে হবে নাকি? আরে তা বলিনি, আসো ভেতরে আসো। একটা কথা বলো তো, আমরা কি পূর্ব পরিচিত? না মানে তোমার কণ্ঠটা অনেক চেনা লাগছে। মেয়েটা এবার সোফায় বসে মাস্ক খুলে বলল, দেখো তো চেহারাটাও চেনা লাগছে কিনা। রাইলি হাঁ করে টাসকে খেয়ে বলল, লামিয়া তুমি? দৃশ্য পরিবর্তন, শামীম জ্ঞান হারিয়ে পড়ে আছে ছাদে, আশেপাশে কেউ নেই। একটা কাক উড়ে এসে বসলো শামীমের বুকের ওপর। কাকটা এদিক ওদিক তাকাচ্ছে। শামীম হঠাৎ ধরফর করে উঠে বসলো। কাকটা ডানা ঝাপটে কাকা করে ডাকতে ডাকতে উড়ে চলে গেল। শামীম উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে নিজের শরীর হাতিয়ে চেক করে বলল, বেঁচে আছি। মাই গড, ওটা কি ছিল? বলতে না বলতে অদৃশ্য থেকে ভারী কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, জ্ঞান ফিরেছে তাহলে? শামীম চমকে গিয়ে উঠে দাঁড়িয়ে পিছিয়ে গিয়ে চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বলল, কে কে কথা বলে? আমি। শামীম আরও ঘাবড়ে গিয়ে বলল, আমি কে? তুমি শামীম? আরে আমি শামীম, সেটা আমি জানি, আপনি কে? আমি শুভাকাঙ্ক্ষী। কিসের টাস্কি? আরে টাস্কি না, শুভাকাঙ্ক্ষী। আমি তোমার সাহায্য নিয়ে রাইলিকে বাঁচাতে এসেছি। ওয়েট ওয়েট, রাইলি? এখানে রাইলি আসলো কোথা থেকে? সবাই যেখান থেকে আসে, মায়ের গর্ভ থেকে। কেন, তুমি কি গাছ ফেরে এসেছো নাকি? ধুর মাসে, আপনি কে ঠিক করে বলুন তো? আর কথা বলছেন কোথা থেকে? আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি আমাকে দেখতে পাবে না, ইংরেজিতে যেন বলে, ও হ্যাঁ মনে পড়েছে, ইউ কান্ট সি মি, আই এম ইউর সেকেন্ড সোল। কি? তার মানে আপনি আমার ভেতর থেকে কথা বলছেন? এই বলে শামীম তার পুরো শরীরে হাত বুলিয়ে চেক করতে লাগলো। শামীমের চোখ সাদা হয়ে গেল এবং ভেতর থেকে রাগান্বিত স্বরে আওয়াজ আসলো, বলেছি না আমাকে দেখতে পাবে না, বাড়াবাড়ি কেন করছো? শামীম ভয়ে চিৎকার দিয়ে এক দৌড়ে ছাদ থেকে রুমে এসে বেডে শুয়ে পড়ল কাঁথা মুড়ি দিয়ে। থরথর করে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, এগুলো আমার মনের ভুল, এসব কিছু না, লম্বা একটা ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। রুমমেট লোকমান শামীমের এমন কাঁপা দেখে ভয় পেয়ে গেল। সে এগিয়ে এসে কাঁথার উপর দিয়ে শামীমের গায়ে হাত রেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই, আপনি এমন ভাইব্রেট করছেন কেন? শামীম লাভ দিয়ে চিৎকার করে উঠল। এটা দেখে লোকমানও ভয় চেঁচিয়ে উঠল। শামীম বলল, আরে ভাই আপনি ভয় পাচ্ছেন কেন? লোকমান কান্না করার এক্সপ্রেশন নিয়ে বলল, আপনাকে ভয় পেতে দেখে ভাই। কি হয়েছে আপনার? শামীম এবার শান্ত হয়ে বলল, ভাই আমি কারোর আওয়াজ শুনতে পাই, সে নাকি আমার ভেতর থেকে কথা বলে। হ্যাঁ, এগুলো কি বলেন? সে আপনার ভেতরে হান দিল কেমনে? এই বলে লোকমান শামীমের পশ্চাৎ দেশের দিকে আর চোখে তাকালো। শামীম ধমক দিয়ে বলল, ধুর মিয়া, ফোঁটা কি শুধু একটাই নাকি শরীরে? কেমনে ঢুকলো জানি না। তখনই আমার ভিতর থেকে আওয়াজ এলো, আমি তোদের মতো গিদর না যে আলিজালি ফোঁটা দিয়ে ঢুকবো। আওয়াজ শুনে শামীম লাভ দিয়ে এসে লোকমানের কোলে উঠে কান্না করে দিয়ে বলল, আবার শুনছি, ভাই আমারে বাঁচান। দৃশ্য পরিবর্তন, ওসি নুরুল হুদা দুই হাত দিয়ে থুতনিতে ঠেক দিয়ে চিন্তিত মুখে বসে আছে অফিস কক্ষে। একজন কনস্টেবল এসে বলল, স্যার
বাসা যাবেন না? রাত তো অনেক হয়েছে। নুরুল হুদা ধমকের গলায় বলল, কেন? আমি এখানে থাকলে কোনো অসুবিধা হচ্ছে? কনস্টেবল একটু ভয় পেয়ে মাথা নিচু করে বলল, না স্যার, আমি তা বলিনি। আমি তো নিজের কাজ করো গিয়ে, আমার সময় হলে আমি বাসায় যাব। কনস্টেবল আর কিছু না বলে চলে গেল। নুরুল হুদা বিরক্তি নিয়ে বলল, ইউজলেস ফেলো। এই বলে আবার চিন্তায় মশগুল হলো। নিজের ভাবনায় চলে গেল। কিছুক্ষণ আগে নুরুল হুদা ঘুম দূর করার জন্য থানার পাশে একটা কফি শপে গিয়েছিল কফি নিতে। এক কাপ ব্ল্যাক কফি নিয়ে যখন টাকা দিতে যাবে তখন দেখলো পকেটে মানিব্যাগ নেই। মনে করে দেখলো অফিস কক্ষে রেখে এসছে ভুলে। নুরুল হুদা দোকানদারকে বলতে যাবে আমি গিয়ে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, তার আগেই পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো, কিছু মনে না করলে আপনার বিলটা আমি পরিশোধ করে দিই স্যার। নুরুল হুদা তাকিয়ে দেখল রাইলার বয়সা একটা মেয়ে, মুখে হাসি, দাঁড়িয়ে আছে অনুমতির আশায়। নুরুল হুদা গম্ভীর কণ্ঠে বলল, কেন? আমার কফির বিল তুমি কেন দিবে? আপনি তো মানিব্যাগটা আনতে ভুলে গিয়েছেন, তাই ভাবলাম বিলটা দিয়ে দিই। আমার মা বলেছে মানুষের উপকার করার সামান্যতম সুযোগ পেলেও যেন সেটা হাতছাড়া না হয়, তাই আমি আপনার এইটুকু উপকার করে মায়ের কথা রাখতে চাই। নুরুল হুদা একটু চুপ থেকে বলল, আচ্ছা আর কি বলে তোমার মা? মা বলে ভালো কাজ করে যাও, সমুদ্রে ফেলতে যাও, একদিন এই কাজগুলোই সামুদ্রিক ঝড়ে তোমার কাছে জাহাজ হয়ে দেখা দিবে। নুরুল হুদা কফিতে চুমুক দিয়ে বলল, তোমার মা নেহাতি ভালো মানুষ, কিন্তু সে দুনিয়া দেখেনি হয়তো। এই দুনিয়া ভালো মানুষের ফায়দা লুটে আর খারাপ মানুষকে কুর্নিশ করে। তোমার মাকে বলে দিও আজকের দুনিয়া ভালো মানুষ হওয়ার সবচেয়ে বড় অভিশাপ। এই বলে নুরুল হুদা এক চুমুকে পুরো কফি খেয়ে দোকানিকে টাকা পরে দিবে বলে চলে আসতে লাগলো। মেয়েটা নুরুল হুদার পিছু পিছু যেতে লাগলো। এতে নুরুল হুদা বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি আমার পেছন পেছন আসছো কেন? মানুষ তো পুলিশ থেকে ভয় পায়, তুমি পাও না? না স্যার। কেন? কারণ আমি দুনিয়া দেখেছি। নুরুল হুদা থমকে দাঁড়ালো, ধীরে ধীরে মেয়েটার দিকে তাকিয়ে বলল, কি চাও তুমি? মেয়েটা এবার ওসি নুরুল হুদার চোখে চোখ রেখে ঘাড় কাত করে বলল, আমি জানি আপনি করেছেন এবং কি করতে চাচ্ছেন। নুরুল হুদা অবাক এবং ঘাবড়ে গিয়ে বলল, মানে কি? কোন বিষয়ে কথা বলছো? আমি বুঝতে পারছি না। রাইলি। নুরুল হুদা আরও ঘাবড়ে গিয়ে বলল, চলো বসে কথা বলা যাক। মেয়েটা একটু মুচকে এসে বলল, রাইলিকে কল করে জানিয়ে দিন আমি আজ মেহমান হয়ে আসছি বাসায়। দৃশ্য বর্তমানে ফিরে আসে। ওসি নুরুল হুদা এসব ভাবছিল বসে বসে, মেয়েটা কে? সে আমার ব্যাপারে এসব কিভাবে জানলো? তাহলে কি ইফতি আমার সাথে ডাবল গেম খেলছে? এর পেছনে কি ইফতির হাত আছে? তখন সেই কনস্টেবল আবার আসলো এবং জানালো, স্যার, আরও একটা খুন হয়েছে। দৃশ্য পরিবর্তন। বা তুমি খুব ভালো চা বানাতে পারো তো রাইলি, তোমার হাজবেন্ড তো চা খেয়েই মাতাল হয়ে যাবে। লামিয়ার কথা শুনে রাইলি বলল, চা ভালো হয়নি সেটা আমি জানি, অপমান করার দরকার নেই। লামিয়া হাসতে হাসতে চায়ের কাপ টেবিলে রেখে বলল, না না, চা ভালো হয়েছে, শুধু একটু লিকার বেশি হয়ে তিতা হয়ে গেছে। চিনির দাম বেশি, তাই সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। আর দুধের কথা বাদই দিলাম, এছাড়া সব ঠিক আছে চাই। রাইলি মুখ ভেঙচি মেরে বলল, যা পারছি তাই বানাচ্ছি। এখন মূল কথায় আসো, তুমি আমার বাবাকে চিনো কিভাবে? যে বাবা আমাকে জীবনে কোনোদিন কল করেনি, সে আজ আমাকে কল করছে, তাও আবার তোমার আসার খবর বলতে। লামিয়া রাইলির কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি জিজ্ঞাসা করলো, এই বাসায় আসার পরে তুমি কি অদ্ভুত কিছু ফিল করেছ? রাইলি একটু ভ্যাবাচাকা খেয়ে গেল এবং বলল, মানে কি বলতে চাচ্ছ তুমি? মানেটা খুব সোজা রাইলি, আমার সাথে শেয়ার করতে পারো তুমি? অদ্ভুত কিছু মানে তোমার আশেপাশে কারোর উপস্থিতি, কোনো অচেনা মুখের হঠাৎ দর্শন, বাসে থাকাকালীন অস্বস্তি ফিল করা। রাইলি দেখলো লামিয়ার কথার সাথে সব মিলে যাচ্ছে। হ্যাঁ, এসব হচ্ছে তো বাসায়, কিন্তু লামিয়া কিভাবে জানে? রাইলি নিজেকে সামলে নিয়ে বলল, তুমি আসলে কে বলো তো? আমি তোমার ফ্রেন্ড, মনে নেই আমার বাসে আমরা বন্ধুত্ব করেছি? আজ আজ বন্ধুর বিপদে যদি বন্ধু কাজে না আসে তাহলে কেমন বন্ধুত্ব? কিন্তু তুমি এসব জানলে কি করে? এগুলো তো আমি কারোর সঙ্গে শেয়ার করিনি। ও হ্যাঁ, গদার সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তো হেসে উড়িয়ে দিল আমার কথা। তাহলে কি গদা তোমাকে এসব বলেছে? রাইলি, তুমি এত প্যানিক করছো কেন? শান্ত হও। গদা না পাদা সে আমাকে কিছু বলেনি, আমি একজন অলৌকিক বিষয়ে পারদর্শী মেয়ে। রাইলি কথা টেনে নিয়ে বলল, মানে তুমি ওঝা? হোয়াট? ওঝা মানে? আমার নাম আর পেলে না তুমি, তান্ত্রিক বললে হতো। যাই হোক, এখন আমার কথা শোনো। তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল
সেদিন তোমাকে দেখে আমি তোমার মাঝে নেগেটিভ কিছু অনুভব করেছিলাম, আর সেই সূত্র ধরেই খোঁজ নিয়ে আমি তোমার বাবার সাথে দেখা করেছি। তাকে সব কিছু বলেছে এই সম্পর্কে। সে আমাকে পাঠিয়েছে তোমার খেয়াল রাখার জন্য। বাবা? বাবা আমার জন্য চিন্তা করে তাহলে? রাইলির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। এখন আমাকে বলো, তুমি কি দেখেছ? রাইলি একটু চুপ থেকে কিছু বলতে যাবে তার আগেই ঘরের সকল লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করলো। সবকিছু কাঁপতে লাগলো। জানালার পর্দাগুলো দমকা বাতাসে উঠতে শুরু করলো। রাইলি চিৎকার করে বলল, একটা লাইটের যদি কিছু হয় তোর ইলেকট্রিশিয়ান গিরি কিন্তু আমি একদম ওইটা দিয়ে বের করবো। এটা বলতে এই লাইট জ্বলানি বন্ধ হয়ে গেল, সাথে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। লামিয়া হা করে বলল, তুমি এত সাহসী হবে ভাবতেই পারিনি তো। কিসের সাহসী? লাইট ফিউজ হলে বাবা অনেক বকবে আমাকে, আর তুমি আছো বলে মুখ দিয়ে একটুকু বের করতে হয়েছে, না হলে মুখের কথা মুখে দিয়ে বের না হয়ে অন্য ফুটো খুঁজে। লামি উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে বুঝেছি, তোমার আর কিছু বলতে হবে না আমাকে। তোমার ওয়াশরুমে নিয়ে চলো আমাকে তোমার। রাইলি লামিয়াকে নিয়ে তার ওয়াশরুমের দিকে গেল। তারা যাওয়ার পর পেছনে দৃশ্যমান হলো ইফতি একটু রাগান্বিত কণ্ঠে একা একাই বলল, দুজন একসাথে ওয়াশরুমে কেন যাচ্ছে? একজন করবো আরেকজন দেখবো নাকি? ছি। দেখা গেল রাইলি এবং লামিয়া ওয়াশরুমে এসেছে। লামিয়া বলল, আমি কি তোমার একটা চুল পেতে পারি? রাইলি নিজের মাথা থেকে টান দিয়ে একটা চুল ছেড়ে লামিয়ার হাতে দিল। লামিয়ার চুলটা হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়ে 3 বার ফু দিয়ে চুলটা বেসিনে রাখল। সাথে সাথে অদৃশ্য কোনো শক্তি টান দিয়ে চুলটা বেসিনের ভিতরে নিয়ে গেল। রাইলি আতকে উঠল এটা দেখে। লামিয়া ভারার্ত চোখে রাইলির দিকে তাকিয়ে বলল, এখানে একজন নয়, দুজন নয়, পুরো একটা জিনের দল বসবাস করে। এবারে মার্ডার তো হয়েছে হাসপাতালের মর্গে, একদম আগের 2 মার্ডারের প্যাটার্নে। কিন্তু এটা বুঝতে পারছি না ভিকটিম মর্গে কি করছিল। এই খুনগুলোর কোনো ক্লু অথবা মোটিভ খুঁজে পাচ্ছি না স্যার। কে করেছে, কেন করেছে, তার উদ্দেশ্য কি, কিছুই বুঝতে পারছি না। কতগুলো একজন পুলিশ সদস্য ওসি নুরুল হুদাকে বলছিল তারা দুজন হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে মর্গের দিকে যাচ্ছিল। ওসি নুরুল হুদা খুব শান্ত গলায় বলল, আমি আমার পুরো ক্যারিয়ারে এমন কিছু ফেস করিনি। প্রত্যেকটা কেসে খুনি কোনো না কোনো প্রমাণ ছেড়ে যায়, কিন্তু এই কেসে আমার খুনি অবধি পৌঁছানোর কোনো সুযোগই পাচ্ছি না। নট আ সিঙ্গেল ক্লু। স্যার, হতে পারে খুনি কোনো মানুষই না, কারণ ক্রিমিনাল যত ইন্টেলিজেন্ট হোক না কেন, ক্রাইম করার সময় সে কোনো না কোনো ভুল করেই বসে। পুলিশ সদস্যর কথা শুনে ওসি নুরুল হুদা থমকে দাঁড়ালো। পুলিশ সদস্যকে দিকে একটু অদ্ভুতভাবে তাকালো। পুলিশ সদস্য আমতা করে বলল, না মানে আমার এটাই মনে হয়েছে স্যার। নুরুল হুদা পুলিশ সদস্যের উপর থেকে চোখ সরিয়ে পেশেন্ট ওয়ার্ডের দিকে তাকালো এবং বলল, একটা কথা মনে রাখবে, ঘরের সামান্য একটা কাঠের চৌকি হাসপাতালের লাক্সারি কেবিন থেকে অনেক ভালো। ধন্যবাদ স্যার, কিন্তু আমাকে কথা কেন বলছেন? কারণ যা জানো না তা নিয়ে কথা বলো না, তাহলে নিজের বিপদ ডেকে আনবে। এখন চলো। এই বলে চলে যেতেই নিচ্ছিল এক মহিলা চেঁচামেচি শুনে দাঁড়িয়ে পড়ল। উকি মেরে দেখা গেল মহিলার স্বামী হাসপাতালের বেডে শয়িত, হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা, অবস্থা বেশ ক্রিটিক্যাল, কিন্তু মহিলা চেঁচামেচি করছে কেন? সাথে থাকা পুলিশ সদস্য বলল, স্যার আমার মনে হয় মহিলা তার স্বামীকে অনেক ভালোবাসে, ডাক্তাররা হয়তো তার চিকিৎসা অবহেলা করছে, তাই রেগে চেঁচামেচি করছে। ওই সময় একজন নার্স বের হয়ে আসলো। নুরুল হুদা তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভেতরে? ভদ্রমহিলা রাগান্বিত কেন? নার্স যা বলল তাদের দুজনেই টাসকে খেয়ে গেল। আসলে স্যার, ভদ্রমহিলার স্বামী দুপুর বাইক অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়েছে, সেটা নিয়ে মহিলার কোনো দুঃখ নেই। তার রাগের কারণ হলো টিফিন বক্স থেকে ডিম তরকারির ঝোল পড়লো কেন? টিফিন বক্স ঠিকমতো বাইকের বাকেটে রাখলে তো ঝোল পড়ার কথা, বেচারা স্বামী। এই বলে নার্স চলে গেল। ওসি নুরুল হুদা ওই পুলিশ সদস্যের দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না, যা জানো না তা নিয়ে কোনো কথা বলো না। বুঝেছি স্যার, আর ভুল হবে না। চলো যেতে যেতে তোমাকে একটা ঘটনা শোনাই। একবার একটা কেস এসেছিল থানায়। এক লোক নেশা করে গাড়ি ড্রাইভ করে ফুটপাতে শুয়ে থাকা মানুষদের উপর উঠিয়ে দিয়েছিল। জিজ্ঞাসাবাদে যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন সেটা করেছে, তখন তার উত্তর কি ছিল জানো? কি স্যার? তার উত্তর ছিল, আমি চাই তারা ফুটপাতে কষ্ট করে শুয়ে না থেকে হাসপাতালের বেডে শুয়ে থাকুক শান্তিতে। পুলিশ সদস্য হাসতে হাসতে বলল, হোয়াট আ লজিক! তাকে তো মানবতার সেবার জন্য অ্যাওয়ার্ড দেওয়া দরকার ছিল স্যার। কথা বলতে বলতে দুজন পৌঁছে গেল ক্রাইম সিনে তথা মর্গে। ওসি নুরুল হুদা হাতে গ্লাভস আর মুখে মাস্ক পরে নিল। ফরেন্সিক টিম তাদের কাজ করছে।
লাশটা ঠিক সেই স্ট্রেচারে পড়ে আছে যেখানে লাশ কাটা হয়। ওসি নুরুল হুদা প্রথমেই লাশের কন্ডিশন দেখল, তারপর প্রতিবারের মতোই গলা সরিয়ে সেখানে ইংরেজি অক্ষর আই লেখা দেখল। নুরুল হুদা চিন্তিত চোখে সরিয়ে এলো লাশের কাছ থেকে। তখন সে পুলিশ সদস্য এসে চোখে মুখে কনফিডেন্স নিয়ে বলল, স্যার বলেছিলাম না, ক্রিমিনাল যতই বুদ্ধিমান হোক ক্রাইম করার সময় কোনো না কোনো ভুল করেই বসে। এই বলে একটা আংটি ওসি নুরুল হুদার দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার ফরেন্সিক টিম লাশের হাতের মুষ্টিতে এটা পেয়েছে। ওসি নুরুল হুদা মুখের মাস্ক খুলে চোখ বড় করে আংটিটা হাতে নিয়ে খুব কাছ থেকে দেখল। দৃশ্য পরিবর্তন। রাইলি, আমি এখন যাচ্ছি, কিন্তু খুব শীঘ্রই আবার আসবো। তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি অনেক সাহসী। লামিয়ার কথা শুনে রাইলি বলল, তুমি কি কিছু ভুলে যাচ্ছ? কি সেটা? বাবা মাকে ফোনে বলেছিল মেহমান যাওয়ার সময় কিছু দিয়ে যাবে, সেটা যেন তার রুমে রেখে দেই। লামি একটু মুচকে এসে নিজের পার্স থেকে একটা কাগজের খাম বের করে রাইলির দিকে এগিয়ে দিয়ে বলল, আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আসলে তুমি অনেক হুঁশিয়ার, তোমাকে বশ করা তো সহজ হবে না। রাইলি খামটা হাতে নিয়ে বলল, আমি রাইলি, আমি কারোর বশে আসি না। লামি আর কিছু না বলে বের হয়ে গেল। রাইলি খামটা নিয়ে বাবার রুমে রাখার জন্য যেতে নিলে বাইক থেকে লামিয়া ডাক দিয়ে বলল, দরজা বন্ধ করবে কি? রাইলি পেছনে তাকিয়ে বলল, সমস্যা নেই, ঘরে ঢোকার মতো কেউ নেই। লামিয়া খুব অদ্ভুত কণ্ঠে বলল, ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য কেউ থাকতে পারে, তাই দরজা বন্ধ করে দাও। লামিয়া চলে গেল হনহনিয়ে। রাইলি অবাক হয়ে দরজা বন্ধ করে ভাবতে লাগলো, ঘর থেকে কে বের হবে? লামিয়ার ভাষ্যমতে একটা দুইটা না, বরং জিনের পুরো একটা দল এই ঘরে বসবাস করে। দরজা খোলা রাখলে তারা বের হয়ে যাবে নাকি, তা আবার এত রাতে? বিড়বিড় করতে করতে রাইলি চলে গেল বাবার রুমে খামটা রেখে আসার জন্য। রুমের দরজা খুলতে একটা ভাবসা গরম এসে গায়ে লাগলো। রাইলি অবাক হয়ে গেল, বাবার রুমে এত গরম কেন? বাইরের তাপমাত্রা তো আজ ঠান্ডা, মনে হয় রুমে হিটার লাগিয়েছে বাবা। কি জানি, আমার এত কিছু দেখে লাভ নেই। খামটা টেবিলে রেখে রাইলি রুম থেকে বের হতে যাবে, তখন বাবার রুমে ওয়াশরুমের পানির কল ছাড়ার শব্দ হলো। কেউ যেন ঝপঝপ করে হাত মুখ ধুচ্ছে। রাইলি চমকে উঠে তাড়াহুড়া করে রুম থেকে বের হয়ে গেল। বাইরে এসে ফ্রিজ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে গিলতে লাগলো। পানি খাওয়া শেষে চেয়ারে বসে লামিয়ার বলা একটা কথা ভাবল, যেটা লামিয়া রাইলির কানে ফিসফিস করে বলেছিল, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা তোমার কোনো ক্ষতি করবে না, তাই তুমি ভয় না পেয়ে তাদের সামনা করো। রাইলি এটা ভেবে পানির বোতলটা টেবিলে রেখে আবার ফিরে গেল বাবার রুমে। ওয়াশরুমে এখনও ঝাপঝাপ করে পানির কল চলছে। রাইলি ওয়াশরুমের সামনে গিয়ে চেঁচিয়ে বলল, পানির বিল কি তোর বাপ দেয়? এতক্ষণ ধরে পানির কল ছেড়ে রেখেছিস, বন্ধ করে এটা। বলতেই সাথে সাথে কল বন্ধ হয়ে গেল। রাইলি বলল, এখন থেকে এই বাসায় থাকতে হলে নিয়ম মেনে থাকতে হবে। অযথা পানি খরচ করা যাবে না, লাইট নিয়ে কোনো ভেলকিবাজি করা যাবে না, সব একদম বন্ধ। গলা দিয়ে গড়গড় আওয়াজ করা যাবে না, দরকার পড়লে আদা দিয়ে রং চা খাবি। কথা কি বোঝা গিয়েছে? কোনো সারা শব্দ এলো না। রাইলি আবার চেঁচিয়ে বলল, কথা কি বোঝা গিয়েছে? এবার ঘরের লাইট একবার অফ হয়ে আবার অন হলো। রাইলি বলল, এই তো গুড বয় নাকি গার্ল জানি না, আমি এখন ঘুমাতে যাব, কি আমাকে বিরক্ত করবি না। এই বলে রাইলি পেছনে ঘুরতে এক শরীরের সাথে ধাক্কা খেলো। রাইলি চমকে উঠে পেছাতে গিয়ে পড়ে যেতে নিলে সে খপ করে রাইলির হাতটা ধরে এক টান দিয়ে নিজের বুকে টেনে নিল। রাইলি তাড়াতাড়ি জোর খাটিয়ে তার বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে বলল, আপনি আপনি আবার এসছেন? দেখা গেল এটা ছিল ইফতি। ভুবন ভুলানো হাসি নিয়ে এক দৃষ্টিতে রাইলির দিকে তাকিয়েছে ইফতি। হ্যালো, চোখ দিয়ে বাসর সেরে ফেলবেন নাকি? রাইলির কথা শুনে ইফতি হুঁশে এসে বলল, বাবা না, মানে তোমার চোখে বারবার নিজেকে হারিয়ে ফেলি, ওই চোখে তাকালে আমি অন্তহীন হয়ে পড়ি, যেন তোমার সৌন্দর্যের কাছে আমার কোনো অস্তিত্বই নেই। এসব আবাল মার্কা ফ্লাটিং জায়েদ খানের থেকে শিখেছেন নাকি? আর আমার জানার মতে আপনি এই ঘরে থাকা জিনদের মাঝে একজন, আপনাকে কি আলাদা করে বলতে হবে নাকি নিয়মকানুন? ইফতি হাসতে হাসতে বলল, প্রথম কথা হলো আমাকে সবার সাথে গুলিয়ে ফেলো না, আর দ্বিতীয় কথা হলো আমি তোমার হুকুমের গোলাম নই। এখানে থাকতে হলে আমার গোলাম হয়েই থাকতে হবে মিস্টার ইফতি। মিস্টার ইফতি, হ্যাঁ সে যেই হন আপনি। এখন একটা কথা বলেন তো আমাকে, এই বাসায় আপনারা কয়জন থাকেন? ইফতি একটু হিসাব করে বলতে লাগলো, জলিল চাচা, তার স্ত্রী এবং সাথে 7 ছেলে, ময়নাল ভাইয়ের 13 ছেলে 2 মেয়ে, ঝাক্কাস ফুপার 18 মেয়ে। থামুন থামুন, আর বলতে হবে না, মানে আপনারা পুরো পরিবারের বর্গ নিয়ে এখানে চলে এসেছেন, আর এক একজনে এতগুলো করে আন্ডা বাচ্চা। আপনাদের ওই জায়গায় কি ফার্মেসি শপ নেই?
রাইলির কথা শুনে ইফতি কাশতে কাশতে বলল, চেঞ্জ দ্য টপিক। এমনিতে দর্শকরা ক্ষেপে আছে। আচ্ছা, আমি হয়রান হচ্ছি এটা ভেবে যে তুমি আমাকে ভয় না পেয়ে সিনার টান করে কথা বলছো। ওই মেয়েটা এসে কি তোমাকে সাহসের বড়ি খাইয়ে দিয়েছে নাকি? ভয় পাবো কেন? আমি আপনাদের বাসায় না, বরং আপনারা আমার বাসায় অবৈধভাবে থাকছেন। আর আপনি এমন গুড লুকিং হ্যান্ডপাম্প হয়ে কারোর সামনে এলে সে ভয়ের পরিবর্তে আপনার প্রেমে পড়ে যাবে। আই থিঙ্ক ওটা হ্যান্ডপাম্প না, হ্যান্ডসাম হবে। সে যাই হোক, এখন কথা বলেন তো, আপনারা পুরো গোষ্ঠী এখানে কি করছেন? আপনাদের উদ্দেশ্যটা কি? ইফতি এগিয়ে গিয়ে রাইলির কানে কানে ফিসফিস করে বলল, এটা সিক্রেট। তো খেয়ে ফেলুন। আরে সিগারেট না, সিক্রেট বলেছি। বুঝি না তোমার কানের সমস্যা নাকি আমার জিহ্বা ভারী? তাহলে বলবেন না আপনার কেন এখানে? লামি এটাই বলেছিল, আপনারা এখনই প্রকাশ করবেন না আপনাদের উদ্দেশ্য, তবে খুব শীঘ্রই এটা প্রকাশ পাবে। ইফতির রহস্যময় একটা হাসি দিল এবং বলল, আর তখন কারো কিছু করার থাকবে না। রাইলি ইফতির কথায় ধ্যান না দিয়ে হাতের দিকে তাকিয়ে বলল, আগের দিন যখন আপনাকে দেখেছিলাম আপনার হাতে একটা আংটি ছিল, বিক্রি করে দিয়েছেন নাকি? ইফতি একটু ভ্যাবাচাকা খেয়ে নিজের হাতের দিকে তাকিয়ে অবাক এবং চিন্তার ভাঁজ কপালে রেখে বলল, এটা কখন হলো? দৃশ্য পরিবর্তন। হোস্টেলের দৃশ্য দেখানো হয়। শামীম রাতভর ভয়ে চিল্লাফাল্লা করে আর লাফলাফি করে কাউকে ঘুমোতে দেয়নি। সকালে হোস্টেলের ম্যানেজার একজন কবিরাজ নিয়ে এসেছে। দেখা গেল শামীম চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। কবিরাজ তার অক্রবক্র গাছের ডাল হাতে প্রবেশ করল। তখন শামীমের ভেতর থেকে আওয়াজ আসলো, কেন শুধু শুধু এসব করছিস তুই? আমি বলেছি তোর কোনো ক্ষতি করব না। শামীম অসহায়ের মতো বলল, আমার ভেতর থেকে বের হয়ে কথা বল ভাই, আমি তোর ভার নিতে পারছি না। কবিরাজ ভাব নিয়ে এসে বলল, হক্ক মাওলা, জবান সামলা, কোনো চিন্তা করিস না, তোর ভেতর থেকে ওই শয়তানকে কিভাবে বের করতে আমি জানি। তুই আমার চুল ছিঁড়বি, হালা ভণ্ড। বাবা, এটা আমি বলিনি, আমার ভিতরে সে বলেছে আমাকে দিয়ে। কবিরাজ রেগে বলল, আমার সাথে বেয়াদবি, এখনই তোকে বের করে আনছি। বেটা, তুই উপরে শুয়ে পড়। বাবা, ওরে বাইর করতে আপনাকে আনা হয়েছে, আরেকটা ঢোকাইতে না। উপরে শুইতে কেন হবে আমাকে? কবিরাজ আরও রেগে বলল, মূর্খ, যা বলেছি তাই কর, আমার সাথে তর্ক করবি না। শামীমের ভেতর থেকে আওয়াজ এলো, ব্যাস অনেক হয়েছে তোদের নাটক। এই বলে শামীম হাতের ইশারায় কবিরাজ মশাইকে উড়িয়ে নিয়ে ফেলল দরজা ভেঙে বাইরে। সবাই হা করে ভয়ে চিল্লাফাল্লা করে রুম থেকে বের হয়ে গেল। শামীম নিজের হাতের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, এটা আমি কিভাবে করলাম? তুই না, এটা আমি করেছি। শামীমের ভেতর থেকে আওয়াজ এলো। শামীম উঠে বসে স্বাভাবিকভাবে বলল, তার মানে তুই আমার ভেতর থেকে বের হবি না? না, আমাকে যেই কাজের জন্য পাঠানো হয়েছে সেটা শেষ না হওয়া পর্যন্ত আমি তোর ভেতর থেকে বের হচ্ছি না। ঠিক আছে, থাক, আমি এখন ওয়াশরুমে যাচ্ছি, তুইও সাথে আয়। খস কি, বড়টা করবি নাকি ছোটটা? শিওর না, আগে ওয়াশরুমে যাই, তারপর ডিসাইড করব। এই বলে শামীম ওয়াশরুমে চলে গেল। কবিরাজ এক মার খেয়েই ভেগেছে। ম্যানেজারও ভয় পালিয়েছে। অন্য রুমের ছেলেপেলেরাও ভয়ে নিজ নিজ রুমের দরজা আটকে দিয়েছে। বাকি আছে শুধু শামীমের রুমমেট লোকমান। লোকমান পা টিপে টিপে রুমে ঢুকে শামীমকে দেখতে না পেয়ে হাফ ছেড়ে বাঁচল, কিন্তু ওয়াশরুম থেকে বিড়বিড় করে কারোর কথা বলার শব্দ শুনে বুঝতে পারল শামীম ওয়াশরুমে। লোকমান ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের দরজায় কান পেতে শুনল, কি বিশ্রী গন্ধ, কি খাইয়া ডেলিভারি দিতে আসুস তুই? নাক বোটে পাশি পাটা পিঠা হয়ে যাচ্ছে আমার। চুপ কর, তোকে কি আমি আমার সাথে আসতে বলেছি নাকি? ভেতরে থাকবে ভালো কথা, তাই বলে ওয়াশরুমে আমার সাথে আসতে হবে নাকি? এখন সহ্য কর। কি করব বল, আমি কাজ শেষ না হওয়া পর্যন্ত তোর ভেতর থেকে বের হতে পারবো না। এখন এই দুর্গন্ধযুক্ত পারফরমেন্স শেষ করে ভার্সিটি চল, রাইলির সাথে জরুরি কথা আছে। কি জরুরি কথা? আমি যা বলবো তা শুধু রাইলিকে জানিয়ে দিবি। দৃশ্য পরিবর্তন। ওসি নুরুল হুদা ডাক ডেকে ঘুমিয়ে আছেন তার বিছানায়। রাইলি রেডি হয়ে নিচে ব্রেকফাস্ট করে বাবার জন্য রেডি করে দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নুরুল হুদার রুমের জানালার পর্দা বাতাসে সরে গিয়ে সূর্যের আলো এসে পড়ল চোখে। এতে নুরুল হুদার ঘুম গেল। চোখ মিলতেই চমকে উঠল নুরুল হুদা। মাথার কাছে দাঁড়িয়ে আছে ইফতি। ইফতির চোখে রাগ। নুরুল হুদা নিজেকে সামলে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, রাতে বাসে আসতে অনেক দেরি হয়ে গেছে, কিছুক্ষণ পর উঠবা, আমাকে ঘুমাতে দাও। ইফতি চাপা রাগ নিয়ে কটমট করে বলল, আমার আংটি কোথায়? আংটি? তোমার আংটি কোথায় সেটা আমাকে জিজ্ঞাসা করছো কেন? তার মানে আপনি জানেন আমার আংটি কথা?
আশ্চর্য, আমি কিভাবে জানবো? আমার কাছে কি তুমি বন্ধক রেখেছিলে নাকি? অযথা বকবক না করে যাও এখান থেকে, আমাকে ঘুমোতে দাও। ইফতি চলে যেতে যেতে বলল, ঠিক আছে ঘুমান, তবে এই ঘুম যেন আপনার শেষ ঘুম না হয়। আজ ওসি নুরুল হুদা ডিউটিতে না গিয়ে সিভিল ড্রেসে বাইক নিয়ে কোথাও রওনা হলো। বাইকে চলে যাওয়ার পর পেছনে দৃশ্যমান হলো ইফতি। তার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে রাগে। দাঁত কটকট করে বলল, তাহলে আপনি ঠিক করে নিয়েছেন আমার বিরুদ্ধে যাবেন? আমিও দেখে ছাড়বো আমার বিরুদ্ধে কতক্ষণ টিকে থাকতে পারেন। পরবর্তী দৃশ্যে দেখা যায় ওসি নুরুল হুদা বাইক নিয়ে সেই পোড়া বাড়িতে পৌঁছে গেছে, যেখানে আমরা এর আগে লামিয়াকে দেখেছিলাম এক বুড়ি মহিলার সাথে। বাইক থামিয়ে আশেপাশে তাকিয়ে পরিবেশের গভীরতা উপলব্ধি করল। একদম শুনশান নীরবতা চারিদিকে। মানুষের কোলাহল তো দূর, একটা পাখির আওয়াজও কানে আসছে না। নুরুল হুদা এবার নীরবতা ভেঙে একটু উচ্চস্বরে ডাক দিল, এখানে আমি ছাড়ার কেউ কি আছে? একটু পর ভেতর থেকে লামিয়া বের হয়ে এলো। ওসি নুরুল হুদা একটু অবাক হয়ে লামিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে? হ্যাঁ, আপনি যার কাছে এসেছেন আমি তার উত্তরসূরি। আচ্ছা, তাহলে বুড়ি তোমাকে আমার কাছে পাঠিয়েছিল গতকাল? হ্যাঁ, সে আপনার জন্য অপেক্ষা করছে, ভেতরে যান। নুরুল হুদা আর কিছু না বলে ভেতরের দিকে পা বাড়ালো। লামিয়া কিছু একটা ভেবে চলে গেল অন্যদিকে। ভেতরে গিয়ে সোজা বুড়ির ঘরে প্রবেশ করল নুরুল হুদা। বুড়ি বসে আছে লবণ দিয়ে তৈরি করা একটা সার্কেলের মধ্যে। সামনে নিবু নিবু করে জ্বলছে আগুনের কুণ্ডলি। নুরুল হুদাকে দেখে বুড়ি বলল, কারোর ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় জানিস না? নুরুল হুদা গিয়ে বুড়ির সামনে বসতে বসতে বলল, আমি পুলিশ, আমার এসব অনুমতি দরকার পড়ে না। আর এই বয়সে আপনি কাপড় ছাড়া ঘরে থাকলেও কেউ নজর দিবে না আপনার প্রতি। আগের মতো অহংকারী আর ঔদ্ধত্যতা আচরণ রয়ে গিয়েছে তোর? বল কেন এসেছিস? দৃশ্য পরিবর্তন। শামীম ভার্সিটির ক্যাম্পাসের পুকুরের ঘাটে বসে একা একা বকবক করছে। খালি চোখে সবাই তাকে একা একা বকবক করতে দেখলেও সে আসলে কথা বলছে ভেতরে থাকা ওই অস্তিত্বের সাথে। সবাই যেন তাকে পাগল না ভাবে, তাই কানে ব্লুটুথ দিয়ে নিয়েছে। শামীম বলছে, আচ্ছা তোর নাম কি? নাম তো হবে যে কোনো একটা। আমার নাম শুনি তুই হাসবি, তাই বলা যাবে না? আরে বল, আমি আওয়ারা হলে আমার মন ভালো আছে, কারো চেহারা বা নাম নিয়ে মজা করি না। আচ্ছা শোন, আমার নাম হুতামোকালা জুহানা বিকুকাল ফিঙ্গে। স্বামী মুহু করে হাসতে হাসতে গড়গড়ি খেতে লাগলো। তুই বলেছিলি হাসবি না, তাহলে এখন কি হলো? ভাই, তোর এই নাম শুনলে যে কেউ হাসবে, যার মুখ নেই সেও হাসবে। যে তোর নাম রাখছে তাকে মনে হয় কারেন্টে ধরছিল নাম রাখার সময়। থাক, আর মজা নিস না, তুই আমাকে ফিঙ্গে বলে ডাকিস। তখনই পাশ থেকে রাইলির কণ্ঠ, কিরে গদা, একা একা বকবক করছিস কেন? ভেতর থেকে ফিঙ্গি হু হু করে হেসে বলে উঠল, গদা, আমার নাম নিয়ে মজা নিছোস? এখন তোর নাম গদা বের হলো। চুপ কর ফিঙ্গে, নাহলে পাবলিক টয়লেটে গিয়ে নাক ধরে চেপে বসে থাকবো। রাইলি বসে বলল, কি আবল তাবল বকতেছিস, কি হয়েছে তোর? শামীম হতাশা ভরা কণ্ঠে বলল, আর কইস না রে, হঠাৎ করে আমার ভেতরে একটা পোকা ঢুকে গেছে। রাগান্বিত কণ্ঠে ফিঙ্গে বলে উঠল, পোকা বলছিস আমাকে? তোর বাপ পোকা, কথার বাচ্চা। রাইলি বলল, পোকা মানে কিসের পোকা? তোকে এমন দেখাচ্ছে কেন? রাতে ঘুমোসনি? শামীম বলল, আর ঘুম? আচ্ছা শোন, সেদিন গতকাল যে তুই আমাকে বলেছিলি তোর সাথে অদ্ভুত কিছু হচ্ছে, আমি সেটা হ্যালুসিনেশন বলে উড়িয়ে দিয়েছিলাম। সেটা মনে হয় হ্যালুসিনেশন না। কেন? হঠাৎ করে তোর যুক্তিবিদ্যা উল্টে গেল কেন? আমার সাথে যা হচ্ছে তাতে যুক্তি গেয়া ভার্মে, তোর সাথে জড়িত কিছু আমার সাথেও জুড়ে গিয়েছে। রাইলি টুং করে শামীমের মাথায় টাপলি মেরে বলল, ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে পরিষ্কার করে বল। শামীম একটু চুপ থেকে গতকাল রাত থেকে যা যা হয়েছে সব কিছু খুলে বলল রাইলিকে। সব শুনে রাইলি অবাক হওয়ার ভান করে মুহূর্তেই আবার হা হা করে হাসতে হাসতে বলল, গদার বাচ্চা, তুই আমার সাথে মজা নিচ্ছিস তাই না? তোর ভেতরে কেউ ঢুকে গিয়েছে যে আমাকে সাহায্য করার জন্য এসেছে। তুই আমার কথা বিশ্বাস করলি না তাই না? বিশ্বাস করার মতো কিছু বল, তাহলে বিশ্বাস করব। শামীম বিরক্ত হয়ে বলল, আচ্ছা তাহলে শোন, গতকাল আমি নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় মাছ ধরার ইচ্ছে হলো, কিন্তু আমার হাতে মাছ ধরার মতো কিছুই ছিল না। হঠাৎ করে আমার চোখ পড়ল নৌকায় থাকা এক মহিলা তার ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বাচ্চার ডাইপার খুলে দিয়ে নদীতে ফেলে দিলাম। ডাইপার নদীর সব পানি শুষে খেয়ে নিল। আমি নৌকা থেকে নেমে দুইটা সিংহ আর একটা হাতি ধরে বাসায় ফিরে আসলাম। রাইলি একটু ভাবুক ভঙ্গিতে বলল, হ্যাঁ, এটা বিশ্বাস করা যায়। শামীম রেগে মেগে বলতে লাগলো, সবসময় ফাজলামো ভাল লাগে না। আর ফিঙ্গে, তো এখন চুপ কেন?
এমন কিছু করে দেখা যাতে রাইলি বিশ্বাস করে। রাইলি হাসতে হাসতে বলল, ফিঙ্গে? তোর পোকার নাম ফিঙ্গে নাকি গদা? ভেতর থেকে ফিঙ্গে বলল, গদা, তুই কিছু বলছিস না কেন? ও আমার নাম নিয়ে মজা নিচ্ছে। এখন দেখ কেমন লাগে। এতক্ষণ আমার নাম নেওয়ার সময় তো চুপচাপ এনজয় করেছিস, এখন এমন কিছু কর যাতে রাইলি বিশ্বাস করে তোকে। রাইলি বলে, আসলেই তো তোর ভিতরে কেউ আছে নাকি? শামীম কিছু বলতে যাবে তার আগেই ভার্সিটির কয়েকজন সিনিয়র ছেলে সেখানে আসলো। তাদের মাঝে একজন শামীমকে উদ্দেশ্য করে বলল, কিরে, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই মেয়েটার সাথে বাজে বাজে ব্যবহার করছিস, সমস্যা কি? শামীম বলল, আমার বন্ধু, এটা আমাদের নিজেদের মামলা, আপনাদের এখানে চাচা চৌধুরী হতে কেউ ডাকিনি। এটা শুনে ভড়কে গেল শামীমের গালে ঠাস করে একটা লাগিয়ে বলল, সিনিয়রদের সাথে বেয়াদবি? এটা বলতে রাইলি রাগে ওই সিনিয়রের গালে ঠাস করে বসিয়ে বলল, সাহস কী করে হয় ওর গায়ে হাত তোলার? এতে করে পরিস্থিতি পুরো থমথমে হয়ে গেল। রাইলির হাতে থাপ্পড় খাওয়ার পর সিনিয়র প্রচণ্ড রেগে রাইলির চুলের মুঠি ধরে কিছু বলতে যাবে তার আগেই ধুম করে এক শব্দ হলো। দেখা গেল ওই সিনিয়র ফুটবলের মতো গোল হয়ে উড়ে গিয়ে মাঠের অন্য পাশে আছড়ে পড়ল। এক মুহূর্তের জন্য সবাই হা হয়ে গেল। রাইলি স্লো মোশনে তাকিয়ে দেখল শামীম রক্তলাল চক্ষু নিয়ে হাতের মুষ্টি শক্তভাবে বন্ধ করে দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই অন্য এক সিনিয়র শামীমের উপরে অ্যাটাক করলে শামীম এক হাতে তাকে উঁচু করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিল। রাইলি অবাক হয়ে বলল, তার মানে সত্যি সত্যি তোর মাঝে পোকা আছে? দৃশ্য পরিবর্তন। নুরুল হুদা পকেট থেকে সেই আংটিটা বের করে বুড়ির হাতে দিয়ে বলল, তাকে আটকানোর অস্ত্র পেয়ে গিয়েছি। বুড়ি আংটিটা দেখে কাঁপা কাঁপা হাতে নিজের চোখের খুব কাছে নিয়ে পৈশাচিকা হাসি দিয়ে বলল, উত্তম উত্তম, অতি উত্তম। এবার সে বাঁচতে পারবে না, কিন্তু আপনাকে কথা দিতে হবে এখানে আমার যেন কোনো ক্ষতি না হয়। এখান থেকে ফেরার পরে সে ঘ্রাণ নিয়েই বুঝে যাবে আমি কোথায় গিয়েছিলাম, তারপর সে আমাকে মেরে ফেলবে। বুড়ি খিলখিল করে হাসতে হাসতে বলল, পারবো না। মেয়েটা তোর জন্য একটা খাম রেখে এসেছিল, সেটা নিশ্চয়ই দেখেছিস। নুরুল হুদার ভাবনা চলে গেল একটু আগে। টেবিলে রাখা খামটা আস্তে আস্তে খুলে দেখলো একটা ছোট্ট আতরের শিশি, সাথে একটা কাগজে লেখা, এটা নিজের নিজের মাথায় রাখিও, সে তোমার পিছু করতে পারবে না। নুরুল হুদা শিশিটা খুলে ঘ্রাণ নিয়ে নাক ছিটকে বলল, এত বাজে গন্ধ, তবু শ্বাস আটকে শিশিয়ার থেকে আতর নিয়ে মাথায় দিল। দৃশ্য বর্তমানে ফিরে এলে বুড়ি বলল, সে বুঝতেই পারবে না তুই কোথায় এসেছিলি আর কি করতে এসেছিলি। নিশ্চিন্তে ফিরে যা, আমি বন্দি করার ব্যবস্থা করছি। তাকে বন্দি করার পর কি হবে? বুড়ি খুব শান্ত গলায় বলল, তুই সবকিছু থেকে মুক্তি পাবি। নুরুল হুদা ঠোঁট বাঁকা করে প্রশান্তির এক হাসি দিয়ে উঠে চলে গেল। বুড়ি অদ্ভুত এক মন্ত্র পড়তে পড়তে আংটিটা পিতলের একটা পাত্রে রাখল। এর সাথে দেখা গেল এদিকে ইফতি নিজের মাথা চেপে ধরে বসে পড়ল এক ভয়ানক চিৎকার করে। তার আশেপাশে অনেকগুলো ছায়ামূর্তি একইভাবে চিৎকার করতে লাগলো। দৃশ্য পরিবর্তন। রাইলি রুমাল দিয়ে শামীমের ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত পরিষ্কার করে দিচ্ছে। শামীম ও করে বলল, আস্তে বাল, ব্যথা লাগছে তো। আচ্ছা, এখন ব্যথা লাগছে? তুই যখন ওই ছেলেদের এভাবে মারলি তখন হুঁশ ছিল না? আমি কই মারলাম? আমার তো কিছুই মনে নেই, যা করার ফিঙ্গে করেছে। বিল আমার নামে আসছে। ভেতর থেকে ফিঙ্গে বলল, হালা, আমি তোর রাইলির সামনে হিরো বানিয়ে দিয়েছি আর তুই আসছোস বিল নিয়ে? তোর টাকা পিঁপড়াই খাবে। আমার কাছে 12 টাকা আছে, 2টা 5 টাকার কয়েন আর 2টা 1 টাকার কয়েন। পিঁপড়াই খেতে পারবে না। রাইলি বলল, সে তোর সাথে কথা বলছে? হ্যাঁ, তুই তাকে জিজ্ঞাসা কর সে কেন এসছে আর কি চায়। রাইলি জিজ্ঞাসা করলো, কে তুমি? নন্দিনী। রাইলি হা করে বলল, মানে? শামীম একটু রেগে বলল, ফিঙ্গি, ফাজলামো না করে রাইলির প্রশ্নের উত্তর দে। আচ্ছা তাহলে শোন। ফিঙ্গি শামীমের কণ্ঠে বলা শুরু করলো, অনেক বছর আগের কথা। রাইলি তখন লিকুইড মানে রাইলির তখনও জন্ম হয়নি। একদিন আমার বাবার কাছে আবদার করলাম পৃথিবী তথা মানুষের রাজ্যে ঘুরতে যাব। তখন অবধি আমি মনুষ্য জাতি দেখিনি। বাবা প্রথমে রাজি না হলেও আমার জোরাজুরিতে রাজি হয়ে গেল। 2 দিন ছুটি পেলাম আমি পৃথিবী ঘুরে দেখার জন্য। তবে শর্ত ছিল কেউ যেন আমার আসল পরিচয় জানতে না পারে। আমি রাজি হয়ে গেলাম এবং পৃথিবীতে এসে সবার প্রথম একটা মনুষ্য মেয়ের সাথে পরিচয় হলো আমার। তার নাম ছিল রাহিলা। রাহিলা? রাহিলা তো আমার মায়ের নাম। রাইলির কথা শুনে ফিঙ্গে বলল, হ্যাঁ, কিন্তু তখনও সে তোমার মা হয়নি, অর্থাৎ তার বিয়ে হয়নি। রাহিলা দেখতে ছিল অনেক সুন্দরী এবং লম্বা কিশিনী। সে সেদিন পুকুরের ঘাটে মাটির কলসি নিয়ে পানি নিতে এসেছিল।
আর সেই পুকুরেই ছিল আমাদের রাজ্যর প্রবেশদ্বার। আমি রাহিলাকে লক্ষ্য না করে পুকুর থেকে উঠে আসছিলাম। রাহিলা হঠাৎ করে আমাকে পুকুর থেকে উঠে আসতে দেখে ভয়ে তার কোমর থেকে কলসিটা পড়ে ভেঙে গেল এবং একটা ভাঙা অংশ রাহিলার পায়ে লেগে পাটা কেটে গেল। আমি তাড়াতাড়ি উঠে এসে রাহিলাকে অভয় দিয়ে বললাম, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, দেখি পাটা দেখো তোমার। রাহিলা তবুও ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, কে 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 আপনি? আমাকে যেতে দিন দয়া করে। রাহিলার ওই ভয় পাওয়া বোকা বোকা চেহারা দেখেই সেদিন আমি তার প্রেমে পড়ে যাই। কি? তার মানে তুমি তুমি আমার মায়ের সে প্রেমিক যার জন্য মা আমাকে ছোট রেখে চলে গিয়েছে, আমার বাবাকে ছেড়ে দিয়েছে? তুমি সেই? রাহিলার রাগান্বিত কণ্ঠ শুনে ফিঙ্গে বলল, আফসোস, ছোটবেলা থেকে তোমাকে যা জানানো হয়েছে তাই মনের মধ্যে গেঁথে রেখেছ। কখনো জানার চেষ্টা করনি আসল সত্যটা কি। মানে কিসের সত্যি? কি বলতে চাও তুমি? আমার নিকৃষ্ট মা আমাকে এবং বাবাকে রেখে তার প্রেমিকার হাত ধরে চলে গিয়েছে। একবার চিন্তাও করিনি আমার কি হবে, মা ছাড়া কিভাবে বড় হব আমি। ছোটবেলা থেকে এখন অবধি যতবার আমি বাবার অবহেলার মুখোমুখি হয়েছি, প্রতিবার আমার মায়ের প্রতি ঘৃণা বৃদ্ধি পেয়েছে। তার সাথে যদি কখনো দেখা হয় তাহলে জিজ্ঞাসা করব কেন এটা করলো সে, কেন আমাকে অবহেলার দাবানলে ফেলে চলে গিয়েছে, কি দোষ ছিল আমার। রাইলির দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল কথাগুলো বলার সময়। ফিঙ্গে কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, দেখা করতে চাও তোমার মায়ের সাথে? রাইলি থমকে গেল, চোখ বড় করে বলল, তার মানে সে এখনো তোমার সাথেই আছে? ফিঙ্গে হালকা এসে বলল, চলো আমার সাথে। দৃশ্য পরিবর্তন। রাইলিদের বাড়ি সম্পূর্ণ পোড়া বাড়িতে রূপান্তরিত হয়েছে। দেয়ালগুলোতে গাছে শিকড় বেয়ে উঠছে, আসবাবপত্রগুলো ভাঙাচোরা ধুলিময় হয়ে পড়েছে, সিলিং থেকে টুপটুপ করে পানি পড়ছে। রাইলির রুম থেকে সেই একই রকম জিকিরের আওয়াজের মতো শব্দ ভেসে আসছে। ভাঙা জানলা দিয়ে একটা বড় বাজ পাখি ডানা ঝাপটে উড়ে এসে সোজা রাইলির রুমে প্রবেশ করল। দেখা গেল সেখানে পুরো রুম ভর্তি সাদা আলোর ন্যায় ছায়ামূর্তিতে ভরপুর। তারা দাঁড়িয়ে ঝুলে ঝুলে জিকিরের মতো কিছু একটা জপ করছে এক তালে। বাজ পাখিটা রুমের মাঝখানে গিয়ে ধীরে ধীরে মানুষের রূপে রূপান্তরিত হলো। এটা ছিল ইফতি, কিন্তু এবার তার রূপ ছিল ভয়ানক। পুরো চেহারা গ্রীষ্মের রোদে ফেটে যাওয়া মাটির মতো ফাটল ধরেছে, চোখগুলো সম্পূর্ণ কালো রঙের, হাতের নখ সুচালো বড় বড়। গড়গড় করা কণ্ঠে বলে উঠল সে, ভিলেন হওয়ার সময় এসেছে। দৃশ্য পরিবর্তন। রাইলি অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছে একটা মাটির স্তূপের সামনে, পেছনে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে শামীম। রাইলি নরম কণ্ঠে বলল, এটা কি সত্যি? শামীমের কণ্ঠে ফিঙ্গে বলল, এটাই সত্যি, তোমার মা এখানে শায়িত। তাহলে তুমি সে ছিলে না যার সাথে মা চলে গিয়েছিল, তাই না? না, আমি ছিলাম না, বরং সে কেউ ছিল না। তোমার মা কারোর সাথে চলে যায়নি, সে ছিল এক নোংরা খেলার প্রধান ভিকটিম, আর এই খেলার মূলে রয়েছে তোমার বাবা নুরুল হুদা।